আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। একটু দেখেন যে সাউন্ড বা আমাদের কোনো সিস্টেমে কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম থাকলে একটু নক করেন। সাউন্ড শোনা যায় কিনা, বোর্ড দেখা যায় কিনা, এই বিষয়গুলো একটু জানান, তারপরে ক্লাস শুরু করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অবচয় ও বিভিন্ন পদ্ধতিতে অবচয় ধার্যকরণ। আর ক্লাসটা মূলত হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং কঠিন টপিকস। এই টপিকসটা একটু কঠিন, তো এখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয়। একটু কমেন্ট করে জানাতে হবে যে কোনো সমস্যা আছে কিনা, সাউন্ড সিস্টেম বা বোর্ড দেখতে কোনো প্রবলেম হয় কিনা, এটা একটু নিশ্চিত করেন, আমরা ক্লাস শুরু করে দেব। আলোচ্য বিষয় হচ্ছে অবচয় ও বিভিন্ন পদ্ধতিতে অবচয় ধার্যকরণ। অবচয় ও বিভিন্ন পদ্ধতিতে অবচয় ধার্যকরণ। আর ক্লাসে দ্রুত জয়েন করেন। নিশ্চয় কুমার বর্মন স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এস এ আজিজুল, অল ক্লিয়ার স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, থ্যাংক ইউ। সাউন্ড এবং বোর্ড ঠিক থাকলে আমরা ক্লাস শুরু করি। দেখেন, এই চ্যাপ্টারের জন্য মূলত আমাদের কি কি শিখতে হবে। প্রথমত হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি। এরপরে হচ্ছে স্থির কিস্তি পদ্ধতির আরেকটা নাম হচ্ছে সরল রৈখিক জের পদ্ধতি। এরপরে শিখতে হবে হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এরপরে হচ্ছে উৎপাদন একক পদ্ধতি। এই জিনিসগুলো থেকে নরমালি প্রশ্ন আসে। আগে চারটা পদ্ধতি শিখতে হবে। আরেকটা হচ্ছে যান্ত্রিক ঘণ্টাহার পদ্ধতি। এই চারটা পদ্ধতির আগে ধারণা নিতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে এই চ্যাপ্টার সম্পর্কে ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য এই চারটা পদ্ধতির ধারণা নিতে হবে। এরপরে কি কি নির্ণয় করা শিখতে হবে। প্রথমত হচ্ছে অবচয় নির্ণয় করা শিখতে হবে। এরপরে হচ্ছে অবচয় সঞ্চিতি বা পঞ্জীভূত অবচয়। এরপরে কিভাবে বইমূল্য নির্ণয় করতে হয় সেটা শিখতে হবে। এরপরে হচ্ছে লাভ অথবা ক্ষতির পরিমাণ। এরপরে হচ্ছে সম্পত্তির সমাপনী জের। আরো কিছু বিষয় আছে, যেমন যদি বলি অবচয়ের হার। তো এই জায়গাগুলো থেকে মূলত কোশ্চিন আসে, এইগুলো যে অবচয় কত, অবচয় সঞ্চিতি কত, বইমূল্যের পরিমাণ কত, লাভ বা ক্ষতির পরিমাণ কত, সমাপনী জের কত, অবচয়ের হার কত। অনেক সময় বলে যে সম্পত্তির ক্রয় মূল্য কত। কোশ্চিন সাধারণত এই জিনিসগুলো হয়। আর আমাদেরকে এই আনসার গুলো শেখার জন্য বা পারার জন্য
এই 4টা পদ্ধতি নিয়ে আগে আলোচনা করতে হবে, এই 4টা পদ্ধতি শিখতে হবে, তারপর ওই বিষয়গুলো জবাব দেবে। তো আমি মূলত আসলে টপিকস বেস ক্লাস করাবো না, আমি ইউনিভার্সিটির কোশ্চেন গুলো সলভ করাবো। ইউনিভার্সিটির কোশ্চেন গুলো সলভ করাবো, এই জন্য হাতে বই থাকলে ভালো হয়। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক হলেই সুবিধা হবে। তো প্রথমে আমি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন গুলো সলভ করাবো। ঢাকা ইউনিভার্সিটি 23-24 সালের একটা প্রশ্ন আছে। আপনারা সবাই একটা কোশ্চেন ব্যাংক অথবা যদি আপনাদের কাছে কোনো লেকচার শিট থাকে এই টপিকসের, এই বিষয়গুলো নিয়ে বসেন, তাহলে সুবিধা হবে। খাতা কলমটা অবশ্যই সাথে রাখবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কোশ্চেন সলভ করে দেওয়ার চেষ্টা করব। এই জায়গাটাতে শুধু আপনাদের সম্পৃক্ততা দরকার, সেটা হচ্ছে যে খাতা কলম এবং লেকচার শিট অথবা বই এটা অবশ্যই সাথে রাখবেন, তাহলে আপনাদের জন্য হেল্পফুল হবে। আসো আসো, এদিকে আসো। তুমি কথা বলবা? দাঁড়াও, কি পরিচয় হবা তুমি? আসো, হাই হ্যালো বলে তুমি চলে যাবা। হ্যাঁ, আমি ক্লাস যাবো। আসো আসো আসো। সালাম দাও সবাইকে, ভালো করে দাও, জোরে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন নার্সারি থেকে ওয়ানে উঠতেছি। আমার নাম রুহান জান্নাত তাকওয়া। আচ্ছা, ভালো করে বলো। আমার বাবা এখানে ক্লাস নিচ্ছে। আমি আপনাদের সাথে পরিচয় নেওয়ার জন্য এখানে আসছি। আচ্ছা, পরিচয় নেওয়া শেষ? আমি ক্লাস নেই। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে এটা অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা একটা ফোন নাম্বার দেয়া আছে, সেই ফোন নাম্বারে ফোন করলেই আপনাদের কোশ্চেন যদি থাকে সেটার আনসার দেয়া হবে। ইমন কবির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আল নোমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। দেখেন, ঢাকা ইউনিভার্সিটি 23-24 একটা কোশ্চেন, আমি এই জিনিসগুলো মুছে দিলাম। আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নিয়ে নেওয়ার, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো ঢাকা ইউনিভার্সিটি 23-24, যাদের কাছে শীট বা বই আছে, দেখেন 1 নাম্বার একটা কোশ্চেন আছে। আর যদি প্রশ্ন ব্যাংক সাথে থাকে তাহলে ঢাবি 23-24 সালের প্রশ্নটা দেখেন। ঢাবি 23-24, সেখান থেকে অবচয়ের একটা কোশ্চেন আছে। দেখেন যে 4 বছর পূর্বে 5,50,000 টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে। এই জায়গাটা দেখেন ভালো করে, বলছে 4 বছর পূর্বে 5,50,000 টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে। এটা প্রশ্ন বলছি আমি, যার আয়ুষ্কাল বলা আছে দেখেন 10 বছর। এরপরে বলছে আনুমানিক ভগ্নাবশেষ মূল্য 50,000, স্যালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 50,000 টাকা। সরলরৈখিক যে পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়, বর্তমানে এই সরঞ্জামটি 3 লক্ষ টাকায় বিক্রয় করা হয়। সেলস ভ্যালু মানে বিক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে 3 লক্ষ টাকা। এরপরে বলছে লাভ বা ক্ষতির পরিমাণ কত। তো প্রথমত যারা প্রথম করতেছেন তাদের জন্য একটু অসুবিধা হবে, আর যাদের ধারণা আছে তাদের অসুবিধা হওয়ার কথা না। আর বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে যে এই লাভ ক্ষতি থেকে প্রায় প্রতি 1 বছর পর পর বা প্রায় প্রতি বছরই কোশ্চেন আসে বিভিন্ন ইউনিভার্সিটিতে। তো এই লাভ ক্ষতি নির্ণয় করার ফর্মুলা হচ্ছে, প্রথমে যদি আমরা লাভ নির্ণয় করতে চাই, সম্পত্তির বিক্রয় মূল্য থেকে বই মূল্যটা আমরা বিয়োগ করে দেব। এটা হচ্ছে ফর্মুলা, সম্পত্তির বিক্রয় মূল্য থেকে বই মূল্য বিয়োগ করে দেব। এখন দেখেন প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া আছে 3 লক্ষ টাকা। বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা থেকে বাদ যাবে কি? বই মূল্য, আমরা যেটাকে বুক ভ্যালু বলি বা নেট রিটেন ডাউন ভ্যালু, যে কোনো একটা বললেই হবে। আমি এখানে লিখে দিছি যে বই মূল্য বা বুক ভ্যালু। তো বিক্রয় মূল্য দেখেন কোশ্চেনে দেয়া আছে যে 3 লক্ষ টাকা, কিন্তু দেখেন বই মূল্য দেয়া নেই। এখন বই মূল্য মানে কি? তাহলে আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে হচ্ছে বই মূল্য। বই মূল্য মানে হচ্ছে
আপনার ক্রয় মূল্য বা অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অপচয়টা বাদ দেওয়া লাগবে। ক্রয় মূল্য বা অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অপচয় বাদ দেবেন। দেখেন মেশিনটা কত বছর আগে কিনছেন, 4 বছর আগে 5,50,000 টাকা দিয়ে ক্রয় করছেন। তাহলে এখানে 5,50,000। এবার পুঞ্জীভূত অপচয় দেখেন, প্রশ্নে কিন্তু পুঞ্জীভূত অপচয়ের পরিমাণও দেয়া নাই। প্রশ্নে পুঞ্জীভূত অপচয়ের পরিমাণও দেয়া নাই। দ্যাট মিন্স আপনাকে প্রথমেই পুঞ্জীভূত অপচয় নির্ণয় করে নিতে হবে। পুঞ্জীভূত অপচয় কি? আপনি একটা সম্পত্তি যত বছর ব্যবহার করবেন তত বছরের অপচয়ের সমষ্টিকে বলা হয় পুঞ্জীভূত অপচয় অথবা জমাকৃত অপচয়। তাহলে আগে 1 বছরের অপচয় বের করেন। দেখেন মেশিনটার আবিষ্কার কত বছর দেয়া আছে, 10 বছর। তাহলে অপচয় নির্ণয় করার সূত্র নিশ্চয়ই আপনার জানা আছে, স্থির কিস্তি পদ্ধতিতে। আর এখানে বলাই আছে কিন্তু স্থির কিস্তি পদ্ধতি। ক্রয় মূল্য থেকে বাদ দেবেন হচ্ছে ভগ্নাবশেষ মূল্য 50,000, ভাগ করবেন 10 বছর দ্বারা। তাহলে দেখেন 5,50,000 থেকে 50,000 বাদ দিলে 5 লক্ষ, এটা 10 দ্বারা ভাগ করলে 50,000 টাকা হচ্ছে 1 বছরের অপচয়। আপনারা কত বছর ব্যবহার করলেন মেশিনটা? প্রশ্নে দেখেন বলা আছে মেশিনটি ক্রয় করা হয়েছে 4 বছর, তার মানে ব্যবহার করা হয়েছে কত বছর? 4 বছর। তাহলে 1 বছরে যদি 50,000 হয়, 4 বছরে পুঞ্জীভূত অপচয়ের পরিমাণ হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে এই যে ক্রয় মূল্য ছিল 5,50,000, পুঞ্জীভূত অপচয় হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে এই 2 লক্ষ যদি আমি বাদ দেই তাহলে বই মূল্য পাওয়া যাবে হচ্ছে 3,50,000 টাকা। তাহলে দেখেন বিক্রয় মূল্য আছে 3 লক্ষ টাকা, বই মূল্য আছে হচ্ছে 3,50,000 টাকা। খেয়াল করে দেখেন এখন পজিটিভ ফিগার আসে নাকি নেগেটিভ ফিগার আসে। যদি পজিটিভ ফিগার আসে তাহলে আনসার হবে লাভ, আর যদি নেগেটিভ ফিগার আসে তাহলে আনসার হবে হচ্ছে ক্ষতি। তাহলে এখানে দেখেন 3 লাখ থেকে 3,50,000 বাদ দিলে কিন্তু -50,000 টাকা আসে। তার মানে লাভ অথবা ক্ষতি নির্ণয় করার ফর্মুলা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে বই মূল্য। তবে বিক্রয় মূল্য যখন আগে লিখবেন তখন সেটা লাভ, অর্থাৎ বই মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বড় হয় তখন হচ্ছে লাভ, আর যদি ছোট হয় তাহলে সেটা হচ্ছে ক্ষতি। তো আমরা যেহেতু আগেই জানি না যে প্রশ্নটার উত্তর লাভ হবে না ক্ষতি হবে, এই জন্য বরাবরই আমরা ধরে নেব যে লাভ ধরে নিয়ে যদি আনসারটা পজিটিভ ফিগারে আসে দ্যাট মিন্স আনসার হবে লাভ, আর যদি নেগেটিভ ফিগারে আসে আনসার হবে ক্ষতি। দেখেন আমাদের এখানে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 3 লক্ষ টাকা, আর বই মূল্য কত দেওয়া আছে? 3,50,000 টাকা। তার মানে যে এখানে কিন্তু আনসারটা আসছে নেগেটিভ, অর্থাৎ -50,000 টাকা। তার মানে এটাকে কিন্তু আমরা লাভ বলতে পারবো না, এটা হচ্ছে ক্ষতির পরিমাণ। এখন অপশনে দেখেন 50,000 টাকা ক্ষতি দেওয়া আছে একটা আনসার, তার মানে আনসার হবে হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকা লাভ না, কিন্তু 50,000 টাকা ক্ষতি। যারা এখনো বোঝেন নাই তাদের উদ্দেশ্যে আমি আরেকবার বলছি। দেখেন প্রশ্নটা হচ্ছে 4 বছর পূর্বে 5,50,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে, 4 বছর পূর্বে, আর আপনি আছেন আজকে। তার মানে এই মেশিনটা আপনি 1 বছর, পরের 1 বছর, পরের 1 বছর এবং পরের 1 বছর ব্যবহার করছেন। তাহলে পুঞ্জীভূত অবস্থায় কত বছরের হবে? 4 বছরের। তাহলে আমরা আগে প্রথম বছরের অপচয় নির্ণয় করি। দেখেন অপচয় নির্ণয় করার ফর্মুলা হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ হচ্ছে আয়ুষ্কাল, যদি সেটা স্থির কিস্তি পদ্ধতি হয় এবং প্রশ্নটাতে নির্দিষ্ট করে মেনশন করা আছে যে স্থির কিস্তি পদ্ধতি। তাহলে 5,50,000 এর সাথে 50,000 বাদ দিয়ে 10 দ্বারা ভাগ করেন, প্রতি বছরের অপচয় আসে হচ্ছে 50,000। তার মানে প্রথম বছর 50,000, পরের বছরও 50,000, পরের বছর 50,000, চতুর্থ বছরেও 50,000। তার মানে পুঞ্জীভূত অপচয় কিন্তু 2 লক্ষ টাকা। আর আপনাদের মেশিনের ক্রয় মূল্য দেখেন কোশ্চিনটাতে দেয়া ছিল কত? 5,50,000। তার পুঞ্জীভূত অপচয় কত আছে? 2 লক্ষ। তাহলে আজকের মূল্য বা বই মূল্য কত টাকা হবে? 3,50,000 টাকা। 4 বছর ব্যবহার করার পরের মূল্য কত হবে? 3,50,000 টাকা। কিন্তু আপনি সেটা 4 বছর পরে কত টাকায় বিক্রি করলেন? 3 লক্ষ টাকায়। যেটা দাম হওয়া উচিত 3,50,000, সেটা বিক্রি করছেন কত টাকায়? 3 লক্ষ টাকায়। তার মানে আপনি এখানে ক্ষতি করছেন কত টাকা? 50,000 টাকা। তাহলে আনসার হবে এ নাম্বার আনসার। কোন কোশ্চেন থাকলে বলতে পারেন। পাপুল মিয়া স্যার, বোর্ডে লাইটের আলো পড়ছে, লেখা দেখা যায় না। এখনো কি একই সমস্যা আছে? দশ পেজে 30 নাম্বারটা সলভ দিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করা হবে সবগুলো সলভ করা। আপনারা শুধু একটু সম্ভব হলে, যদি আপনাদের সমস্যা না হয়,
ক্লাসটা একটু শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম স্যার, মরিয়ম সরকার মিতু। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটাকে একটু শেয়ার করে দিয়ে, আর ক্লাস যদি কোনো কোশ্চেন বুঝতে সমস্যা হয় তাহলে সরাসরি কমেন্টে জানাবেন যে কোন কোশ্চেনটা বুঝতেছেন না এই টপিকসের। তাহলে এটা মুছে দিলাম। এটা নিয়ে কোনো প্রবলেম আছে কিনা, যদি প্রবলেম না থাকে তাহলে একটু ডান লিখে দেন অথবা ওকে লিখে দেন যদি কোনো কোশ্চেন না থাকে এই কোশ্চেনটা নিয়ে। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লাভ বা ক্ষতি প্রায়ই আসে। যেমন ধরেন 22-23-এও আসছে, আমরা যেটা সলভ করলাম সেটা কিন্তু 23-24-এর, আবার 22-23-এও আসছে। একটি মেশিন 1 লক্ষ টাকা ব্যয়ে ক্রয় করা হয়, যার আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 5,000 টাকা, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। এটাও কিন্তু বলা আছে 4 বছর পূর্বে। দেখেন অনেকেই বলেন যে ভার্সিটি কোশ্চেন রিপিট হয় কিনা। 23-24-এর যে প্রশ্নটা আসছে ঠিক একই রকম প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি 22-23-এ আসছে, শুধুমাত্র অ্যামাউন্টের পার্থক্য। আগেরটা ছিল 5,50,000 আর এখনকারটা হচ্ছে 1 লক্ষ টাকা। আর আগেরটার ভগ্নাবশেষ মূল্য ছিল 50,000 টাকা, আর এখনকারটার ভগ্নাবশেষ মূল্য দেয়া আছে হচ্ছে 5,000 টাকা। আর আগের প্রশ্নটাতে বিক্রয় মূল্য দেয়া ছিল 3 লক্ষ টাকা, আর এখনকার প্রশ্নটাতে বিক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে 30,000 টাকা। সেলস ভ্যালু মানে বিক্রয় মূল্য। তো এখানে দেখেন যে একটা মেশিন কত টাকা আছে ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, ব্যবহার করছেন কত বছর 5 বছর, ভগ্নাবশেষ মূল্য আছে হচ্ছে 5,000। তাহলে লাভ বা ক্ষতির ফর্মুলা কি? লাভ বা ক্ষতি সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে বই মূল্য। তো দেখেন বিক্রয় মূল্য দেওয়া আছে কত টাকা 30,000 টাকা, এখান থেকে বই মূল্য বাদ দেন। বই মূল্য দেখেন দেওয়া নাই, তার মানে আপনাকে প্রথমে কি বের করতে হবে বই মূল্য। বই মূল্য বের করার নিয়ম হচ্ছে কি ক্রয় মূল্য অথবা অর্জন মূল্য, এর সাথে বাদ যাবে হচ্ছে পুঞ্জীভূত অবচয়। তাহলে ক্রয় মূল্য বা অর্জন মূল্য কত দেয়া আছে দেখেন 1 লক্ষ টাকা, এর সাথে বাদ দেবেন পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় দেখেন দেয়া নাই, কিন্তু বলা আছে সরলরৈখিক যে পদ্ধতি। তাহলে অবচয়টা বের করেন। অবচয় বের করার নিয়ম হলো ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ হচ্ছে আয়ুষ্কাল। 95,000 ভাগ 5, তাহলে 19,000 টাকা হচ্ছে 1 বছরে। তাহলে 1 বছরে 19,000 হলে মেশিনটা কিনলেন কত বছর আগে 4 বছর আগে। তাহলে 4 বছর আগে এটা হচ্ছে 68,000 টাকা না 76,000 টাকা হবে, এটা হবে 76,000 টাকা। তাহলে 1 বছরে 19,000 হলে দেখেন 4 বছরে অবচয়ের পরিমাণ কত হচ্ছে 76,000। প্রথম বছর 19,000, পরের বছর 19,000, তৃতীয় বছর 19,000 এবং চতুর্থ বছর 19,000। 4 বছরের মোট অবচয় হচ্ছে কত 76,000 টাকা। তাহলে এখানে 76,000 টাকা বাদ দেবেন। তাহলে লক্ষ্য করেন 1 লাখ থেকে 76,000 টাকা যদি বাদ দেই তাহলে বই মূল্যের পরিমাণ কিন্তু 24,000 টাকা। তাহলে 24,000 টাকা বাদ দেবেন। আমাদের ফর্মুলা কি বিক্রয় মূল্য মাইনাস বই মূল্য। তার মানে লাভ বা ক্ষতি বের করতে গেলে আপনাকে অবশ্যই বই মূল্য লাগবে। যদি বই মূল্য দেয়া না থাকে আপনি পুঞ্জীভূত অবচয় বের করে নেবেন, দেন অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দেবেন। অর্জন মূল্য আছে 1 লক্ষ টাকা, পুঞ্জীভূত অবচয় দেয়া নাই, এই জন্য আপনারা আগে অবচয় বের করবেন। এখন যত বছর ব্যবহার করছেন তত বছরের অবচয়ের সমষ্টি বের করবেন। 1 বছরে 19,000 হলে 4 বছরে কত 76,000। তাহলে এই যে 76,000 বাদ দিলে আমাদের বই মূল্য আসতেছে কত 24,000। দেন বিক্রয় মূল্য থেকে বই মূল্য বাদ দিয়ে যদি পজিটিভ ব্যালেন্স আসে তাহলে আনসার হবে লাভ, আর নেগেটিভ ব্যালেন্স আসলে আনসার হবে ক্ষতি। তো এখানে দেখেন বি নাম্বার অপশনটা বলা আছে লাভ 6,000 টাকা। 30 থেকে 24,000 বাদ দিলে দেখেন আনসার 6,000 টাকা। তাহলে আনসার হবে হচ্ছে লাভের পরিমাণ 6,000 টাকা। এই দুইটা কোশ্চেনে কোনো প্রবলেম আছে কিনা বলেন। শেখ মারিয়া মমতাজ মেধা, ডান, থ্যাংক ইউ মেধা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? খন্দকার আল মুয়াজ, জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? অনেকের অনেক কোশ্চিন পাওয়া গেছে। জাকারিয়া 10 পেজের 30 নাম্বার। জাকারিয়া একটু ধৈর্য ধরতে হবে, আমরা যাচ্ছি আস্তে আস্তে। 11 পেজের 35 নাম্বার। আচ্ছা, এরপরে হচ্ছে যে 2 পেজের 7 নাম্বার।
2 পেজের 7 নাম্বার তো কোশ্চেনই দেখি না। 2 পেজের 7 নাম্বার তো কোশ্চেনই নাই, নাকি অন্য কোনো পৃষ্ঠা একটু আরেকবার বলে দিয়েন। রতি দাস ডান, থ্যাংক ইউ। নিশ্চয় কুমার ডান। স্যার 4 পেজের 12 নাম্বার। আচ্ছা 4 পেজের 12 নাম্বার, আনুমানিক আয়ুষ্কাল কত বছর হবে? ঠিক আছে, 4 পেজের 12 নাম্বারটা আমি একটু দেখতেছি। 4 পেজের 12 নাম্বার, 4 পেজের 12 নাম্বার বলছে আসবাবপত্রের ক্রয় মূল্য, একটি সম্পত্তির ক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে 80,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য বলা আছে হচ্ছে 5,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরা হয় 7,500 টাকা। এটা হচ্ছে অবচয়ের পরিমাণ 7,500 টাকা। বলছে আনুমানিক আয়ুষ্কাল কত, এটা নির্ণয় করতে বলছে। এটা খুব ইজি একটা অঙ্ক। দেখেন আপনারা অবচয়ের ফর্মুলা থেকে যাবেন। অবচয় সমান কি? ক্রয় মূল্য। অবচয় সমান ক্রয় মূল্য মাইনাস কি? ভগ্নাবশেষ মূল্য ভাগ কি হবে? আয়ুষ্কাল। তাহলে এখান থেকে দেখেন অবচয়ের পরিমাণ দেয়া আছে 7,500, ক্রয় মূল্য দেওয়া আছে দেখেন 80,000 টাকা, মাইনাস ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 5,000। আমাদেরকে নির্ণয় করতে হবে আয়ুষ্কাল। এখন আপনি সমাধান করেন, তাহলে আয়ুষ্কালটা এদিকে যাবে, 7,500 এদিকে যাবে। তার মানে পরের লাইন সমান হবে আয়ুষ্কাল সমান এটা ভাগ করলে বিয়োগ করলে হয় 75,000 ভাগ 7,500 সমান আনসার হবে 10 বছর। একদম ইজি ওয়ে, বারবার সূত্র মুখস্থ করতে যাবেন না। যে মান আছে ওই মান অনুযায়ী সূত্র বসায় সমাধান করবেন, তাহলেই উত্তর আসবে। তাহলে আপনার আর নতুন কোনো সূত্র মুখস্থ করতে হবে না। তাহলে অবচয় সমান ক্রয় মূল্য, এখানে কিন্তু বলা আছে সরলরৈখিক যে পদ্ধতি, তার মানে এই পদ্ধতিতে আসতে হবে। আয়ুষ্কাল নির্ণয় করতে বললে এই আয়ুষ্কালের ফর্মুলায় যাবেন। তাহলে অবচয় সমান ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। অবচয়ের মান বসাবেন, ক্রয় মূল্যের মান বসাবেন, ভগ্নাবশেষ বসাবেন, আয়ুষ্কালটা সমাধান করে নির্ণয় করবেন। তাহলে কাটাকাটি করলে দেখেন 10 বছর আসে আনসার। আশা করি বুঝছেন। আচ্ছা, এরপরে দেখেন ঢাকা ইউনিভার্সিটি 21-22 একই অঙ্ক আসছে, লাভ বা ক্ষতির পরিমাণ কত? ঢাকা ইউনিভার্সিটি 21-22 দেখেন বলছে যে লাভ বা ক্ষতির পরিমাণ কত। একই কোশ্চেন। আপনারা দেখেন 21-22-এও আসছে লাভ ক্ষতির পরিমাণ, 22-23-এও আসছে লাভ ক্ষতির পরিমাণ, 23-24-এও আসছে লাভ ক্ষতির পরিমাণ। আবার দেখেন 20-21 সালেও কিন্তু লাভ ক্ষতির পরিমাণই নির্ণয় করতে বলছে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ আপনারা কোশ্চেন আসার ধরন দেখেই অলরেডি হয়তো বুঝে গেছেন। যদি না বুঝে থাকেন ক্লাস বোঝার চেষ্টা করেন এবং অঙ্কগুলো প্রচুর প্র্যাকটিস করবেন, যেন আসলে একটা নাম্বার পাওয়া যায়। আচ্ছা সরি, 1 মিনিট, একটা ফোন রিসিভ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ক্লাস নিচ্ছি একটা। হ্যাঁ, ক্লাস শেষ করে আমি ফোন দিচ্ছি তোমাকে। ঠিক আছে। আচ্ছা, এখন পরের প্রশ্নটা দেখেন। কয়েক বছর আগে 5 লাখ টাকা দিয়ে একটি সরঞ্জাম ক্রয় করা হয়, 5 লক্ষ টাকা দিয়ে। এটা হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটি 21-22। ঢাকা ইউনিভার্সিটি 21-22 এর প্রশ্ন। ভগ্নাবশেষ মূল্য আছে হচ্ছে 50,000 টাকা। বার্ষিক 10% হারে অবচয় ধার্য করা হয়। তাহলে আগের কোশ্চেন দুইটার সাথে এই কোশ্চেনটার তফাৎ কি? আগের কোশ্চেন দুইটায় আয়ুষ্কাল দেয়া ছিল, অবচয়ের হার ছিল না। আর এইটাতে অবচয়ের হার দেয়া আছে, আয়ুষ্কাল দেয়া নেই। বলছে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ। তাহলে আগের কোশ্চেনের থেকে এই কোশ্চেনের তফাৎ হচ্ছে ওখানে হার ছিল না, আয়ুষ্কাল ছিল। আর এখানে হার আছে, আয়ুষ্কাল নাই। আর ওখানে পুঞ্জীভূত অবচয়টা দেয়া ছিল না, আমরা ক্যালকুলেশন করে বের করছি, কিন্তু এখানে পুঞ্জীভূত অবচয় দেয়া আছে। এবং 2,50,000 টাকায় বিক্রয় করে। বিক্রয় মূল্য হচ্ছে 2,50,000 টাকা। বলছে লাভ বা ক্ষতির পরিমাণ কত। এটাতে আমাদের কাজ কম। তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ মানে কি? বিক্রয় মূল্য থেকে আমরা বাদ দেব কি? বলেন দেখি কি বাদ দেব বিক্রয় মূল্য থেকে?
বিক্রয় মূল্য থেকে লাভ বা ক্ষতি বের করার নিয়ম হচ্ছে যে আমরা বিক্রয় মূল্য থেকে বাদ দেব হচ্ছে বই মূল্য, তাই না? তাহলে বই মূল্যটা বের করে নেই। বই মূল্য বের করার নিয়ম কি? অর্জন মূল্য মাইনাস কি? পুঞ্জীভূত অবচয়। তাহলে এটা অর্জন মূল্য কত টাকা আছে? 5 লক্ষ টাকা। পুঞ্জীভূত অবচয় দেখেন 2,25,000 টাকা। তার মানে এটা হচ্ছে 2,50,000 মাইনাস, এটাকে যদি আমরা বিয়োগ করি, এটা কিন্তু আমরা কিভাবে নির্ণয় করতেছি? এটা হচ্ছে বই মূল্য। আগের অঙ্কে দেখেন অবচয় ক্যালকুলেশন করে দেন আমরা পুঞ্জীভূত অবচয় নির্ণয় করছি, কিন্তু এই অঙ্কটাতে দেখেন পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ দেয়া আছে, যার কারণে আমরা নির্ণয় করিনি। সব অঙ্ক একইভাবে করতে যাবেন না, সব অঙ্কে পুঞ্জীভূত অবচয় নির্ণয় করতে যাবেন না। যে অঙ্কে পুঞ্জীভূত অবচয় দেয়া আছে তার মানে আপনার কাজ ওরাই করে দিছে, সুতরাং আপনি আর ট্রাই করতে যাবেন না। তাহলে এটা বাদ দিলে কত হয়? 2,75,000 টাকা। এই 5 লক্ষ টাকা 2,25,000 বাদ দিলে বই মূল্য বের হবে 2,75,000 টাকা। আর লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করার ফর্মুলা কি? বিক্রয় মূল্য থেকে বাদ দেবো আমরা হচ্ছে বই মূল্য, তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ বের হবে। তাহলে এটা হচ্ছে নেগেটিভ 25,000 টাকা, তাই না? তার মানে আনসার হবে ক্ষতির পরিমাণ 25,000 টাকা। আনসার হবে ক্ষতির পরিমাণ 25,000 টাকা। হ্যাঁ, অপশনে দেখেন লাভও 25,000 দেয়া আছে, এটা কিন্তু আনসার হবে না। আনসার হবে ক্ষতির পরিমাণ 25,000 টাকা। আছে তো? তোমার লাগবে? আর 25,000 দেখলেই একটু আনন্দে আত্মহারা হবেন না যে 25,000 আছে তার মানে 25,000ই আনসার। একটু ভালো করে দেখার চেষ্টা করবেন এটা লাভ দেয়া আছে নাকি এটা ক্ষতির পরিমাণ দেয়া আছে। মানে কোশ্চেন দেখেই পাগলামো শুরু করা যাবে না। এবার আসেন 4 নাম্বার প্রশ্ন। আচ্ছা, যদি আপনারা বুঝে থাকেন একটু ডান লিখে দেন, তাহলে আমি আর এই রকমের কোশ্চেন নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না। আর ক্লাসটা প্লিজ একটু শেয়ার করে দিন। যদি বুঝে থাকেন একটু ডান লিখে দেন। লাভ বা ক্ষতি, কপাল ভালো হলে এখান থেকে কোশ্চেন কমন পাবেন, কারণ গত 5টা বছর বা 4টা বছর দেখেন ধারাবাহিকভাবে আসতেইছে, তার মানে আপনাদেরও আসার সম্ভাবনা অনেক বেশি। রতি দাস ডান, থ্যাংক ইউ। মানে আমার মনে হচ্ছে ক্লাস মনে হয় একাই রতি দাস করছে নাকি? ও আচ্ছা, পাওয়া গেছে। রিয়াদুল হৃদয় ডান স্যার। স্যার আরেকবার একটু। পাপুল মিয়া, আচ্ছা ওকে, থ্যাংক ইউ পাপুল মিয়া। দেখেন এটা হচ্ছে কোশ্চিন, আমি কোশ্চিনটা বোর্ডে লিখে দেওয়ার কারণ হচ্ছে যাদের কাছে ডকুমেন্টস নাই, নেসেসারি পেপারস নাই, তাদের উদ্দেশ্যে। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন। সম্পত্তির ক্রয় মূল্য ছিল 5 লক্ষ টাকা, এটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 50,000, আমি ইংলিশে লিখলাম স্যালভেজ ভ্যালু। এটা হচ্ছে রেট, অবচয়ের হার। এটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ। বিক্রয় মূল্য আছে 2,50,000 টাকা। লাভ অথবা ক্ষতি বের করার নিয়ম হচ্ছে বিক্রয় মূল্য থেকে বই মূল্য বাদ দেবেন। বিক্রয় মূল্য থেকে কি বাদ দেবেন? বই মূল্য। এখন বই মূল্য যদি সরাসরি দেয়া না থাকে, বই মূল্য বের করার নিয়ম হচ্ছে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। দেখেন ক্রয় মূল্য দেওয়া আছে 5 লক্ষ টাকা, আর পুঞ্জীভূত অবচয় সরাসরি দেওয়া আছে 2,25,000 টাকা। আগের অঙ্ক দুইটার ক্ষেত্রে কিন্তু পার্থক্য এই জায়গাতেই, ওখানে পুঞ্জীভূত অবচয় দেয়া ছিল না, আমরা যার কারণে ক্যালকুলেশন করে পুঞ্জীভূত অবচয় নির্ণয় করছি। আর এই অঙ্কটাতে দেখেন সরাসরি পুঞ্জীভূত অবচয় দেয়া আছে। দ্যাট মিন্স আপনারা লাকি, যদি এরকম দেয়া থাকে আপনাদের আর টেনশন করার কিছু নাই। শুধু ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দেবেন, বের হয়ে যাবে বই মূল্য। দেন লাভ বের করার জন্য এই বিক্রয় মূল্য থেকে সম্পত্তির বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে সম্পত্তির বই মূল্য বাদ দেবেন। যদি পজিটিভ ফিগার আসে তাহলে আনসার হবে লাভ, আর নেগেটিভ ফিগার আসলে আনসার হবে ক্ষতি। দেখেন এই 5 লক্ষ থেকে 2,25,000 বাদ দিলে 2,75,000, আর এখানে 2,50,000 থেকে যদি আমরা 2,75,000 টাকা বাদ দিই, নেগেটিভ 25,000 আসে। দ্যাট মিন্স এটা হচ্ছে ক্ষতির পরিমাণ। যদি এটা পজিটিভ আসতো, ধরেন এটা 3 লাখ টাকা, এটা 2,75,000, তার মানে হচ্ছে প্লাস 25,000, তখন আমরা আনসারটাকে নিতাম হচ্ছে লাভ 25,000 টাকা। আর এই অঙ্কে আমরা আনসারটাকে নেব লাভ হচ্ছে, ক্ষতির পরিমাণ হচ্ছে 25,000। এবার একটু বলেন ক্লিয়ার কিনা? পাপুল মিয়া ডান স্যার, থ্যাংক ইউ পাপুল মিয়া।
আচ্ছা, এই নিয়মের একটা অঙ্ক আছে কঠিন অঙ্ক, যেটা হচ্ছে 20 এবং 21 সালের। না, 20-21 না, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে 15-16 সালের। 15-16 সাল। দেখেন 20-21-এও কিন্তু 18-19-এও কিন্তু লাভ বা ক্ষতির পরিমাণ আসছে। কি সাংঘাতিক অবস্থা! দেখেন প্রত্যেকটা বছরই লাভ বা ক্ষতি। দেখেন যে এখানে 18-19-এও লাভ বা ক্ষতির পরিমাণ আসছে। এরপরে আপনার 16-17-এও কিন্তু লাভ বা ক্ষতির পরিমাণ আসছে। 16-17-তেও আসছে, 18-19-এও আসছে। এরপরে 20-21, 21-22, 22-23। তো 15-16 সালের প্রশ্নটা একটু কঠিন, তো আমরা এই প্রশ্নটা একটু আলোচনা করব। 15-16 সাল। দেখেন 2002 সালের 1 জুলাই মাসুদ, যাদের হাতে প্রশ্ন ব্যাংক আছে তারা একটু প্রশ্ন ব্যাংকে একটু কষ্ট করে 15-16 সালের কোশ্চেনটা খুঁজে বের করেন। 15-16 সালের কোশ্চেনটা একটু খুঁজে বের করেন। এটা হচ্ছে আপনাদের কাছে যে ডকুমেন্টস আছে সেটা 10 নাম্বার অঙ্ক। এখানে বলছে যে 4 বছর আগে 1 লক্ষ টাকা, না এটা 11 নাম্বার অঙ্ক। 2002 সালের 1 জুলাই, দেখেন 1 জুলাই মাসুদ 22,000 টাকা দিয়ে যন্ত্রপাতি বিক্রয় করে। বিক্রয় করলো হচ্ছে 22,000 টাকা দিয়ে। যে যন্ত্রর ক্রয় মূল্য ছিল 60,000 টাকা, ক্রয় মূল্য ছিল হচ্ছে 60,000 টাকা। পুঞ্জীভূত অবচয়, দেখেন বিক্রয় করছে 1 জুলাই, পুঞ্জীভূত অবচয় আছে 1 জানুয়ারি, দেওয়া আছে হচ্ছে 35,000 টাকা। এখন বলছে সরলরৈখিক পদ্ধতিতে লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে। আপনার খুব ইজিলি মনে হতে পারে এটা সব থেকে সহজ অঙ্ক, কারণ দেখেন আপনার ফর্মুলা অনুযায়ী আনসারটা কি আসবে, লাভ অথবা ক্ষতির পরিমাণ, তাই না? আপনি জানেন বিক্রয় মূল্য 22,000 মাইনাস হচ্ছে বই মূল্য, তো বই মূল্যের মানটা তো দেয়া নাই, তাহলে যদি দেয়া না থাকে তখন ফর্মুলা কি, বিক্রয় মূল্য থেকে এবার নেব ক্রয় মূল্য হচ্ছে 60,000 মাইনাস পুঞ্জীভূত অবচয় হচ্ছে 35,000। দেখেন এখানে 22,000 থেকে 60 থেকে 35 বাদ দিলে 25,000, তার মানে দেখেন মাইনাস 3,000। ক্ষতির পরিমাণ 3,000 টাকা, এবং মজার ব্যাপার হলো অপশনে কিন্তু ক্ষতি 3,000 টাকা আছে। এইখানেই ধরেন যে আপনারা ভুলটা করবেন, যদি দাগায় দিয়ে আসেন 3,000 টাকা ক্ষতি, তাহলে সর্বনাশ হবে। এই কাজটা করতে যাবেন না। প্রশ্ন অবশ্যই ভালো করে পড়বেন, বুঝবেন, দেন আনসার করবেন। আপনার যেটা আনসার আসছে সবসময় যে ব্যাপারটা ঠিক এরকম না। এখানে দেখেন সমস্যাটা কোথায়, যন্ত্রপাতি বিক্রয় করছে কবে বলেন তো, কবে বিক্রয় করছে? 1 জুলাই, তাই না? আর পুঞ্জীভূত অবচয় কবে দেওয়া আছে? জানুয়ারির 1 তারিখে। সমস্যাটা এখানে, বিক্রি করলো হচ্ছে জুলাইতে কিন্তু পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে জানুয়ারিতে। দ্যাট মিন্স এই যে জানুয়ারির মানটাকে আপনাকে কনভার্ট করতে হবে গিয়ে জুলাই পর্যন্ত। তাহলে এখানে আরো কয় মাসের অবচয় যোগ হবে? যোগ করতে হবে 6 মাসের অবচয়। কয় মাসের অবচয়? 6 মাসের অবচয়, কারণ এই মানটা তো জুলাইয়ের। ভালো করে খেয়াল করেন, এই মানটা 1 জুলাই, দ্যাট মিন্স এই মানটাও কবেকার হতে হবে? 1 জুলাই, কারণ আপনি জানুয়ারি এবং জুলাইয়ের কম্পেয়ার করতে পারেন না। আপনাকে জানুয়ারিটাকে নিয়ে যেতে হবে কোন মাসে? জুলাই মাসে। তার মানে জানুয়ারি থেকে জুলাইয়ের ব্যবধান হচ্ছে 6 মাস। এই জন্য জুলাই সম্পূর্ণ না, দেখেন বলছে 1 জুলাই, 1 জানুয়ারি, তাহলে আপনি 30 জুন পর্যন্ত নেবেন অথবা 1 জুলাই, 30 জুন বা 1 জুলাই। দ্যাট মিন্স আপনাকে 6 মাসের অবচয় এখানে যোগ করতে হবে। তাহলে 6 মাসের অবচয় বের করে নেন। মেশিনটার ক্রয় মূল্য কত ছিল? 60,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য দেয়া আছে কিনা দেখেন। ভগ্নাবশেষ মূল্য কোশ্চিনে মেবি দেয়া নাই, দেয়া আছে 10,000। ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে স্যালভেজ ভ্যালু 10,000, তাহলে বিয়োগ দেবেন 10,000। আনুমানিক আয়ুষ্কাল কত বলছে? আনুমানিক আয়ুষ্কাল বলা আছে হচ্ছে 5 বছর, তাহলে 5 দ্বারা ভাগ করেন, তাহলে প্রতি বছরের অবচয় হচ্ছে 10,000। আপনার এখানে কয় মাসের অবচয় কম ধরা আছে? 6 মাসে, তাহলে 6 মাসের অবচয় হচ্ছে 5,000। এই জায়গায় আরো যোগ হবে 5,000, তাহলে 35 আর 5 কত হচ্ছে? 40,000। 60 থেকে 40,000 বাদ দিলে 20,000, তাহলে দেখেন 22 থেকে 20,000 বাদ দিলে আনসারটা হচ্ছে প্লাস 2,000, তার মানে লাভ হচ্ছে 2,000। প্রশ্নে
ইউনিভার্সিটির প্রশ্নকর্তাগণ এই একটা ঝামেলা করে যে আপনার আগের উত্তরটা ছিল -3000, দেখেন অপশনে -3000 আছে, আবার এখনকার আনসার হচ্ছে +2000 মানে লাভ 2000, দেখেন এটাও অপশনে আছে লাভ 2000 টাকা। তাহলে অপশনে দেখেন ক্ষতি আছে 3000, তাহলে আমাদের আগে আসছে ক্ষতি 3000, আপনি হয়তো 3000 নির্ণয় হলেই আপনি হয়তো দাগায় দিয়ে আসবেন। এই কাজটা করতে যাবেন না, প্রশ্নের সঠিক আনসারটা না আসা পর্যন্ত দাগাবেন না। তো এখানে দেখেন আসলে ক্ষতি 3000 না হয়ে উত্তরটা হবে লাভ 2000 টাকা। বুঝলে একটু রেসপন্স করেন যে আপনি বুঝছেন, ওকে বা ডান বা ক্লিয়ার যে কোনো একটা লিখে দেন, তাহলে আমি অন্য কোনো অঙ্কে যাব। এটা আরেকবার তাকবীর তাকবীর। তাকবীর স্যারও ক্লাসে আছেন, তাহলে রথি দাস ডান, থ্যাংক ইউ। তাকবীর স্যার আপনাকে ধন্যবাদ, ক্লাসে আছেন। দেখেন এই যে এটা আছে 1 জুলাই, পার্থক্যটা এই জায়গায়, এটা আছে 1 জুলাই আর এখানে আছে 1 জানুয়ারি, একটা হচ্ছে জুলাই আর একটা হচ্ছে জানুয়ারি, সমস্যাটা এখানেই। তাহলে আপনি জুলাইয়ের সাথে জানুয়ারি কম্পেয়ার করতে পারবেন না, হয় আপনি জুলাইকে জানুয়ারিতে আনেন অথবা জানুয়ারিকে জুলাইতে নিয়ে যান। তো যেহেতু জুলাইতে বিক্রি করছেন, তাহলে আপনার এই যে পুঞ্জীভূত অবচয় যেটা জানুয়ারিতে দেওয়া আছে, জানুয়ারিটাকে কনভার্ট করে আপনি কোথায় নিয়ে যাবেন? জুলাইতে। তাহলে এই যে জানুয়ারি থেকে জুলাইতে যাওয়ার জন্য আমার আর কয় মাসের অবচয় যোগ করতে হবে? এটা কিন্তু পুঞ্জীভূত অবচয়ের মান। পুঞ্জীভূত অবচয় মানে কি? অবচয়ের সমষ্টি। তা জুলাইতে যাওয়ার জন্য আমাকে, এটা হচ্ছে জানুয়ারি পর্যন্ত পুঞ্জীভূত অবচয়, আমার লাগবে জুলাই পর্যন্ত, 1 জুলাই পর্যন্ত পুঞ্জীভূত অবচয়ের দরকার। তাহলে এই 1 জুলাই পর্যন্ত পুঞ্জীভূত অবচয়ে যাওয়ার জন্য আর কয় মাসের অবচয় যোগ করতে হবে? 6 মাস। তাহলে দেখেন এই যে 60,000 হচ্ছে ক্রয় মূল্য, ভগ্নাবশেষ মূল্য 10,000, ভাগ হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 50,000 ভাগ 5, 1 বছরের অবচয়ের পরিমাণ কিন্তু 10,000 টাকা। কিন্তু আমাদের দরকার কয় মাস যোগ করা? 6 মাস। তাহলে 1 বছরে 10,000 হলে 6 মাসে 5,000, এই যে 5,000 যোগ করেন, তার মানে 40,000 টাকা হচ্ছে পঞ্জীভূত অবচয়ের পরিমাণ। তাহলে আমাদের ফর্মুলা কি? বিক্রয় মূল্য মাইনাস বই মূল্য। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে দেখেন 22,000, বই মূল্য দেওয়া নাই। তাহলে ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দেন। ক্রয় মূল্য থেকে কি বাদ দেবেন? পুঞ্জীভূত অবচয়। তাহলে পুঞ্জীভূত অবচয় আমাদের জানুয়ারি পর্যন্ত ছিল হচ্ছে 35,000, বাট আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে কবেকার? জুলাই। সেটাকে জুলাই পর্যন্ত কনভার্ট করে আমরা পুঞ্জীভূত অবচয় কত পাইছি? 40,000। তাহলে এই যে বই মূল্য নির্ণয় করার সময় অর্জন মূল্য বা ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দেন। তাহলে 60 থেকে 40 বাদ দিলে হচ্ছে 20,000, আর 22 থেকে 20,000 বাদ দিলে পজিটিভ 2,000। তাহলে আমরা বলবো লাভের পরিমাণ 2,000 টাকা। কিন্তু আপনারা যদি বোকামো করেন যে এখানে 60 বিয়োগ 35 মানে 25,000, 22 থেকে 25,000 বাদ দিলে আনসার আসতেছে নেগেটিভ 3,000, এবং দেখেন অপশনে কিন্তু ক্ষতি 3,000 টাকা দেয়া আছে। তো 3,000 টাকা বের হলো, আপনি দাগাই দিলেন, তাহলে আপনার আর ভার্সিটিতে পড়া লাগবে না। এটা বুঝে শুনে আনসার করতে হবে, যে প্রথমেই আপনাকে পার্থক্যটা খেয়াল করতে হবে। দেখেন যে বিক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে জুলাইতে, আর এখানে পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে জানুয়ারিতে। তাহলে জানুয়ারিটাকে কনভার্ট করতে হবে কোন জায়গায়? জুলাইতে। তো জানুয়ারি থেকে জুলাইতে যাওয়ার জন্য অবচয়টা কয় মাসের শর্ট আছে? 6 মাসের। এই জন্য 6 মাসের অবচয় নির্ণয় করে সেটাকে যোগ করে দেবেন। এখন ক্লিয়ার কিনা একটু বলেন। নিশ্চয় কুমার বর্মন ডান, থ্যাংক ইউ স্যার। আনিকা আহমেদ আরেকবার স্যার। আনিকা আহমেদ কি এখনো প্রবলেম আছে? আনিকা আহমেদ বলেন এখনো প্রবলেম আছে কিনা। এটা দুঃখজনক, এই যে এতক্ষণ ধরে ক্লাস হচ্ছে, আপনারা মাত্র 2 জন মানুষ শেয়ার করছেন। ক্লাসটা অনেকক্ষণ থেকে হচ্ছে, আপনারা শেয়ার করছেন মাত্র 2 জন মানুষ। খুব বেশি কষ্ট না হলে একটু শেয়ার করেন। শেয়ার করেন, আপনাদের পাড়া প্রতিবেশীরাই উপকৃত হবে, আপনাদের আশেপাশের মানুষজনই উপকৃত হবে, এটা আপনাদেরও দায় দায়িত্ব। আনিকা আহমেদ একটু আছে স্যার, মানে এখনো সমস্যা আছে। গুড, আচ্ছা আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নাই।
দেখেন প্রথমত আমরা লাভ বা ক্ষতির পরিমাণ কিভাবে নির্ণয় করি? লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করি বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে বই মূল্য। তো দেখেন এখানে বিক্রয় মূল্য দেয়া আছে কত টাকা? বিক্রয় মূল্য বলা আছে 22,000 টাকা। বাদ দেবেন হচ্ছে বই মূল্য দেয়া নাই, তাহলে আপনি বাদ দেবেন হচ্ছে ক্রয় মূল্য বা অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়। তাহলে দেখেন এই যে 22,000 টাকা দেয়া আছে এখানে, আর ক্রয় মূল্য দেওয়া আছে দেখেন হচ্ছে 60,000 টাকা, পুঞ্জীভূত অবচয় দেয়া আছে 35,000। কিন্তু সমস্যা হচ্ছে এইটা বিক্রয় করছে 1 জুলাই। কবে বিক্রয় করলো? 1 জুলাই। আর এই পুঞ্জীভূত অবচয় দেয়া আছে হচ্ছে 1 জানুয়ারি। তা দেখেন দুইটা কিন্তু এক জিনিস না, একটা হচ্ছে জুলাই আর একটা হচ্ছে জানুয়ারি। তাহলে আপনি জুলাইয়ের সাথে কিন্তু জানুয়ারি কম্পেয়ার করতে পারেন না। এই জন্য জুলাইকে, এই যে জানুয়ারিটাকে কোথায় নিয়ে যেতে হবে? জুলাইতে। কারণ যেহেতু জুলাইতে বিক্রি করছেন, সুতরাং এই জানুয়ারিটাকেও নিয়ে যেতে হবে জুলাইতে। তো জানুয়ারি থেকে জুলাই, 1 জুলাই পর্যন্ত কয় মাস হয়? 6 মাস। আপনি আবার গুনতে ভুল করেন না যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 7 মাস হয়। কিন্তু দেখেন বলা আছে জুলাইয়ের 1 তারিখ। কয় তারিখ বলা আছে? জুলাইয়ের 1। সুতরাং জুলাই মাস কিন্তু হয় নাই। সুতরাং শুধুমাত্র নেবেন হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। কয় মাস পর্যন্ত নেবেন? 6 মাস। তাহলে দেখেন এখন অবচয়টা বের করি। কেনা দাম ছিল 60,000, ভগ্নাবশেষ মূল্য 10,000, আয়ুষ্কাল 5 বছর। তাহলে 50,000 কে 5 দিয়ে ভাগ করলে 1 বছরে হয় 10,000। আমার দরকার কত দিনের অবচয়? 6 মাস। তাহলে 6 মাসে কত হয়? 5,000। তাহলে এই জায়গায় শুধু আপনি 5,000 যোগ করে দেবেন। দেখেন 35 আর 5 কত হচ্ছে? 40,000। 60 থেকে 40 বাদ দেন, তাহলে এটা হচ্ছে 20,000। তাহলে দেখেন 22,000 বিয়োগ হচ্ছে 20,000। এই 5,000 যোগ করার কারণে এইটাও জুলাই, এটাও কিন্তু জুলাইতে কনভার্ট হয়ে গেছে। তাহলে আনসার হচ্ছে প্লাস 2,000। তাহলে উত্তর হবে লাভের পরিমাণ 2,000 টাকা। আর সব থেকে মজার ব্যাপার এই প্রশ্নটাতে আপনার যে আনসারটা আসছে যে ক্ষতি 3,000, সেটা অপশনে আছে। ক্ষতি 3,000ও আছে, লাভ 3,000ও আছে, আবার লাভের পরিমাণ 2,000 আছে। এই জন্য আপনি যদি 3,000 দাগায় দিয়ে আসেন তো আপনি ফেসে যাবেন। আর 3,000 দেখেন কত ইজিলি আসে। 60 থেকে 35 বাদ দিলে 25, 22 থেকে 25 বাদ দিলে হচ্ছে 3,000। নিশ্চয় কুমার বর্মন শেয়ার করা যাবে না স্যার? করছি শেয়ার। ডান স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। নিশ্চয় কুমার বর্মন শেয়ার করা যাবে না কেন? আচ্ছা ঠিক আছে, শেয়ার না করলে সমস্যা নাই। সুদীপ্ত সরকার, ক্লিয়ার। সুদীপ্ত সরকার আসছেন তাহলে ক্লাসে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা লাভ বা ক্ষতির পরিমাণটা শিখে গেছি। তাহলে এই নিয়মটা যদি আসে আমরা ইনশাআল্লাহ আনসার করতে পারবো। এখন আসি ঢাকা ইউনিভার্সিটিতে জমাকৃত অবচয় হিসাবের যে আমরা শিখব, জমাকৃত ক্রমহ্রাসমান যে পদ্ধতি। বিশেষ করে দেখেন ক্রমহ্রাসমান যে পদ্ধতি, স্থির কিস্তিতে তো আমরা পারবো জমাকৃত নির্ণয় করার ক্ষেত্রে। জমাকৃত অবচয়, ধরুন পুঞ্জীভূত অবচয় নির্ণয় করতে বললো, পুঞ্জীভূত অবচয় কত এটা নির্ণয় করতে বললো। তো সেই ক্ষেত্রে যদি স্থির কিস্তি পদ্ধতি হয় ব্যাপারটা অনেক ইজি। মনে করেন 1 লক্ষ টাকা দিয়ে একটা সম্পত্তি ক্রয় করলেন, সম্পত্তির ক্রয় মূল্য 1 লক্ষ টাকা। এটা দেয়া আছে, বলছে যে ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা, বলছে আয়ুষ্কাল বলছে 10 বছর, বলছে যে দ্বিতীয় বছরের অবচয় কত, এরপরে বলতে পারে দ্বিতীয় বছর শেষে পুঞ্জীভূত অবচয় কত, এরপরে বলতে পারে তৃতীয় বছর শেষে, মানে আমি আপনাদেরকে নিয়মগুলো কনফার্ম করতেছি যে কি কি আসতে পারে। তৃতীয় বছর শেষে বই মূল্য কত, বই মূল্য কত। ধরেন এটা সরল রৈখিক জের পদ্ধতি, সরল রৈখিক জের পদ্ধতি। প্রশ্নটা বুঝেন আগে ভালো করে। সম্পত্তির ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, সম্পত্তির ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য বলছে 10,000 টাকা, আয়ুষ্কাল 10 বছর, বলছে যে দ্বিতীয় বছরের অবচয় কত, দ্বিতীয় বছর শেষে পুঞ্জীভূত অবচয় কত, তৃতীয় বছর শেষে বই মূল্য কত। মনে রাখবেন সরল রৈখিক জের পদ্ধতিতে এটা কোশ্চিন, আপনারা পারলে তুলে নিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে। নিশ্চয় কুমার বর্মন, যাক আপনি এটা খুব ভালো জিনিস বুঝছেন যে এডমিশনে নিজে বাঁচলে বাপের নাম, অন্যকে বাঁচানোর দরকার নাই।
হ্যাঁ, এটা খুবই ভালো জিনিস, থ্যাংক ইউ স্যার। আচ্ছা দেখেন এই প্রশ্নটা তুলে নিয়ে যে এটা দিয়ে আপনার তিনটা জিনিস কমপ্লিট হবে, তিনটা। যদি সরলরৈখিক জের পদ্ধতিতে বলতে পারে অবচয় কত, পুঞ্জীভূত অবচয় কত, বইমূল্য কত। মনে রাখবেন সরলরৈখিক জের পদ্ধতিতে যদি নতুন কোনো সম্পত্তি কেনা না হয় অথবা পুরাতন সম্পত্তি বিক্রয় করা না হয়, প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান। এবং বের করার ফর্মুলা হচ্ছে দুইটা, একটা আয়ুষ্কাল থাকলে আয়ুষ্কাল দ্বারা ভাগ হবে, আর যদি অবচয়ের হার থাকে তাহলে হার দ্বারা গুণ হবে। দেখেন ক্রয় মূল্য কত আছে, 1 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য আছে হচ্ছে 10,000, আয়ুষ্কাল আছে 10 বছর, আপনি 10 দ্বারা ভাগ করবেন আপনারা, তাহলে 90,000, এটা হচ্ছে 9,000 টাকা। তাহলে দেখেন দ্বিতীয় বছরের অবচয় কত। আমি কি বললাম, নতুন কোন সম্পদ যদি কেনা না হয় অথবা পুরাতন সম্পত্তি যদি বিক্রয় করা না হয় তাহলে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান হবে। প্রতি বছর অবচয়ের পরিমাণ কি হবে, সমান। তাহলে দেখেন প্রথম বছর যদি 9,000 টাকা হয় তাহলে দ্বিতীয় বছরেও কত হবে, 9,000 টাকা। দ্যাট মিন্স এই যে প্রথম কোশ্চেনটার আনসার যে দ্বিতীয় বছরে অবচয় কত, তাহলে আনসার হবে হচ্ছে 9,000 টাকা। এবার বলছে দ্বিতীয় বছর শেষে পুঞ্জীভূত অবচয় কত। পুঞ্জীভূত অবচয় কি, অবচয়ের সমষ্টি। তাহলে আবার বলছি পুঞ্জীভূত অবচয় কি, অবচয়ের সমষ্টি। দেখেন কত বছর শেষে বলছে, দ্বিতীয় বছর। দ্যাট মিন্স প্রথম বছরের ছিল 9,000 এবং পরের বছরের অবচয় 9,000, তাহলে পুঞ্জীভূত অবচয় দ্বিতীয় বছর শেষে হবে 18,000 টাকা। এবার বলছে তৃতীয় বছর শেষে বইমূল্য কত। আচ্ছা একটু মনে করার চেষ্টা করেন তো, বইমূল্যের ফর্মুলা যেন কি ছিল, সম্পত্তির অর্জন মূল্য মাইনাস হচ্ছে পুঞ্জীভূত অবচয়, মাইনাস কি, পুঞ্জীভূত অবচয়। খেয়াল করেন আপনার সম্পত্তির অর্জন মূল্য বা কেনা দাম ছিল 1 লক্ষ টাকা, মাইনাস পুঞ্জীভূত অবচয় কত বছর শেষে বলছে, তৃতীয় বছর শেষে। তাহলে আগে আমরা 3 নাম্বার বছর শেষে পুঞ্জীভূত অবচয় বের করি। প্রথম বছরের 9,000, দ্বিতীয় বছরের 9,000, তৃতীয় বছরের 9,000। তাহলে 1 লক্ষ টাকা থেকে আপনারা বাদ দেবেন হচ্ছে 27,000 টাকা। দেখেন এখানে 3টা 9,000 আছে, 27,000। তাহলে 1 লক্ষ টাকা থেকে যদি 27,000 বাদ দেন তাহলে এটা আছে 3, এটা 3, তাহলে কত টাকা হয়, 73,000 টাকা হবে। 1 লক্ষ টাকা থেকে 27,000 বাদ দেন 73,000 টাকা, তাহলে তৃতীয় বছর শেষে বইমূল্য হবে হচ্ছে 73,000 টাকা। তাহলে 73,000 টাকা আসবে তৃতীয় বছর শেষে বইমূল্য। এটা হচ্ছে সরলরৈখিক জের পদ্ধতিতে বইমূল্য নির্ণয় করার প্রক্রিয়া। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে একটু টাফ, এটা হচ্ছে ভিন্ন নিয়ম, আমি এখন সেটাই আলোচনা করব। তার আগে দেখেন এই প্রশ্নটা বুঝছেন কিনা, যারা পরে ক্লাসে জয়েন করছেন তাদেরকে আমি আবার বলছি। দেখেন কোশ্চেনটা আমাদের এটা, কোশ্চেন হচ্ছে এটা সম্পূর্ণ যে ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য 10,000, আয়ুষ্কাল 10 বছর। কোশ্চেন আপনার কাছে কোশ্চেনের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় বছরের অবচয় কত, দ্বিতীয় বছর শেষে পুঞ্জীভূত অবচয় কত, তৃতীয় বছর শেষে বইমূল্য কত। প্রথমত একটা কথা মনে রাখবেন যে সরলরৈখিক জের পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতিতে, সরলরৈখিক বা স্থির কিস্তি যে পদ্ধতিতে যেটা হবে সেটা হচ্ছে যদি নতুন কোনো সম্পদ ক্রয় করা না হয় অথবা পুরাতন সম্পদ বিক্রয় করা না হয় তাহলে প্রতি বছর অবচয়ের পরিমাণটা হবে সমান। তাহলে আপনি প্রত্যেক বছরের অবচয় বের করেন, অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল, তার মানে প্রতি বছরের অবচয়ের পরিমাণ 9,000। তাহলে যদি বলছে দ্বিতীয় বছরের অবচয় কত, তাহলে প্রথম বছরেরও 9,000, দ্বিতীয় বছরেরও 9,000, 9 নাম্বার বছরেরও হচ্ছে কত, 9,000 টাকা হবে অবচয়। এবং বলছে দ্বিতীয় বছর শেষে পুঞ্জীভূত অবচয় কত, তার মানে পুঞ্জীভূত অবচয় কি, অবচয়ের সমষ্টি। পুঞ্জীভূত অবচয় কি, অবচয়ের সমষ্টি। তার মানে কয় বছরের অবচয়ের সমষ্টি লাগবে, 2 বছর। 1 বছর যোগ 1 বছর, 9,000, 9,000, 18,000। বলছে তৃতীয় বছর শেষে বইমূল্য কত হবে। বইমূল্য বাহির করার ফর্মুলা কি, অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। তাহলে অর্জন মূল্য দেখেন কত দেওয়া আছে, 1 লক্ষ টাকা। পুঞ্জীভূত অবচয় এখানে দেখেন আপনারা আবার বোকার মতো এই 18,000 বসাইতে যায় না, এখানে বলছে কত বছর শেষে, তৃতীয় বছর শেষে। দ্যাট মিন্স 3টা বছরের অবচয় যোগ করে আপনাকে আগে পুঞ্জীভূত অবচয় বের করতে হবে, এই যে 1টা 2টা 3টা, তাহলে প্লাস মাইনাস করে যা হবে সেটা হচ্ছে বইমূল্য। এখন মনে করেন যদি বলে
তৃতীয় বছর শেষে ৭৫,০০০ টাকায় বিক্রয় করা হলো, তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ কত? বিক্রয় করা হলে লাভ অথবা ক্ষতির পরিমাণ কত? ক্ষতির পরিমাণ কত? দেখেন ৩ নাম্বার বছর শেষে কয় টাকায় বিক্রয় করছে? ৭৫,০০০, কিন্তু ৩ নাম্বার বছর শেষে আমাদের বই মূল্য কত থাকার কথা? ৭৩,০০০। তাহলে বিক্রয় মূল্য কত? ৭৫,০০০ আর বই মূল্য কত? ৭৩,০০০। দ্যাট মিন্স আপনাকে ৭৫,০০০ থেকে এই ৭৩,০০০ বাদ দিতে হবে, তাহলে ২,০০০ টাকা। তাহলে লাভের পরিমাণ হবে হচ্ছে ২,০০০ টাকা। বারবার বলছি, পজিটিভ ফিগার আসলে হচ্ছে লাভ আর নেগেটিভ ফিগার আসলে হচ্ছে ক্ষতি। তার মানে একটা কোশ্চেন দিয়ে দেখেন আমাদেরকে 4 রকমের প্রশ্ন করতে পারে শুধুমাত্র সরলরৈখিক জের পদ্ধতিতেই। তাহলে কত রকমের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসতে পারে এটা একটু চিন্তা করতে হবে। এই জন্য চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে এবং ভালো করে প্রিপারেশন নিতে হবে। তাহলে প্রশ্ন বোঝার পাশাপাশি আপনার সব থেকে যেটা জরুরি ব্যাপার বোঝার সেটা হচ্ছে যে কোশ্চেন কি ধরনের হয়। যে প্রথমত হচ্ছে অবচয় কত, পুঞ্জীভূত অবচয় কত, বলবে বই মূল্য কত, লাভ বা ক্ষতির পরিমাণ কত। প্রত্যেকটা নিয়মকে আপনার আলাদা আলাদা ভাবে শিখতে হবে। আহসান হাবিব মিলন, মাশাআল্লাহ, দীর্ঘ 8 বছর পরে সরাসরি না হলেও অনলাইনের মাধ্যমে আপনার ক্লাস দেখার সুযোগ হচ্ছে ভাইয়া। 16 সালে ভার্সিটি অ্যাডমিশনের সময় সত্যি আপনার ক্লাসগুলো অসাধারণ। আহসান হাবিব মিলন, আপনাকে ধন্যবাদ। আপনাকে আমার খুব ভালো মনে আছে, তখনও পাঞ্জাবি পড়তেন, টুপি পড়তেন। আপনি ইউনিএইডের স্টুডেন্ট 2016 সাল, আমি যদি ভুল না হই আপনি 16 সাল, এটা হচ্ছে ইউনিএইডে ক্লাস করতেন শাপলা ব্রাঞ্চে। আপনাকে আমার ভালো মনে আছে। মোহাম্মদ শান্তনা আক্তার, বুঝছি স্যার। আচ্ছা, খালি অঙ্ক বুঝলেই হবে না, আপনাদের বুঝতে হবে যে কোশ্চেন কত ধরনের হয় একটা অঙ্ক থেকে। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। 16 নাম্বার অঙ্ক, ঢাকা ইউনিভার্সিটি 11-12। অঙ্ক নাম্বার 16, ঢাকা ইউনিভার্সিটি 11-12। নয় পেজের 17 নাম্বার। বার্ষিক অবচয়ের হার হচ্ছে কত? আচ্ছা, 9 পেজের 17 নাম্বার একজন বলছেন যে একটি ট্রাক 60,000 টাকায় ক্রয় করা হয়েছিল, ভগ্নাবশেষ মূল্য কত পার্সেন্ট দেয়া আছে? 12%। সরলরৈখিক পদ্ধতিতে মাসিক অবচয় 1000 টাকা। আচ্ছা, সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার বের করার ফর্মুলা হচ্ছে দুইটা। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার বের করার ফর্মুলা দুইটা। 100% ভাগ আয়ুষ্কাল, যদি আয়ুষ্কাল দেয়া থাকে এটা লিখে নিয়ে। আর একটা অবচয়ের হার ফর্মুলা হচ্ছে বার্ষিক অবচয়। বার্ষিক অবচয় ডিভাইডেড হচ্ছে অবচয় যোগ্য মূল্য। অবচয় যোগ্য মূল্য মানে অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দেবেন। অবচয় যোগ্য মূল্য গুণন হচ্ছে 100। তো এখানে দেখেন অবচয় দেয়া আছে, সুতরাং আমাদের এই ফর্মুলাটা অনুযায়ী অঙ্ক হবে, যেহেতু অবচয় দেয়া আছে। তো দেখেন বলছে যে যে জায়গাটা ঝামেলা করছে আপনার, যে কারণে অঙ্কটা হয় নাই, দেখেন বলা আছে মাসিক অবচয়, আর আমি ফর্মুলায় কি লিখছি? বার্ষিক অবচয়। এই জন্য 1000 গুণন 12 দেবেন। অবচয় যোগ্য মূল্য হবে 60,000 থেকে আপনারা 12,000 কে বিয়োগ করবেন, ভগ্নাবশেষ মূল্য গুণন হচ্ছে 100। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় যে অবচয় যোগ্য মূল্য, সেই ক্ষেত্রে লিখে নেবেন অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ক্লিয়ার? সেই ক্ষেত্রে লিখে নেবেন হচ্ছে অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য সমান হচ্ছে অবচয় যোগ্য মূল্য। এই যে অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে এটা দেখেন 12,000, এটা বিয়োগ করলে হয় 48,000 গুণন 100। এটা হচ্ছে 4, 4 25 100। এটা হচ্ছে 25% হবে আনসার। 25% আনসার। কোন কোশ্চেন থাকলে বলতে পারেন, আর যদি বুঝে থাকেন অবচয়ের হার বের করার ফর্মুলা, তাহলে একটু ক্লিয়ার বা ডান বা ওকে যা খুশি সেটা লিখে দেন। আচ্ছা, আর কোন কোশ্চেনের ডিমান্ড থাকলে বলতে পারেন, না হলে আমি আপনার ক্রমহ্রাসমান জের পদ্ধতি আলোচনা করব। আর কোন কোশ্চেনের ডিমান্ড থাকলে বলতে পারেন।
ফারিহা মুনি ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। রথিদাস ক্লিয়ার, জাকারিয়া ক্লিয়ার। আচ্ছা থ্যাংক ইউ। আপনারা একটা কোশ্চেন করেন নাই, সেটা হচ্ছে 9 পেজের 20 নাম্বার, ঢাকা ইউনিভার্সিটি 8-9-এও আসছে, আবার 1-2 সালেও আসছে। এই কোশ্চেনটা একটু দেখেন, এটাতে একটু ঝামেলা আছে। ঢাকা ইউনিভার্সিটি 8-9 এবং ঢাকা ইউনিভার্সিটি 1-2, এটা হচ্ছে বেঙ্গল লিমিটেড। বেঙ্গল লিমিটেড এই কোশ্চেনটা একটু দেখেন। ঢাকা ইউনিভার্সিটি 8-9 এবং ঢাকা ইউনিভার্সিটি 1-2, এটা রিপিটেড কোশ্চেন। এই কোশ্চেনটাতে একটু ঝামেলা আছে, একটু লক্ষ্য করেন। সেটা হচ্ছে দেখেন, 1 লাখ টাকা একটি সম্পত্তি ক্রয় করে, 1 লক্ষ টাকায় সম্পত্তি ক্রয় করে সম্পত্তিটি 20/2/2000 তারিখ হতে ব্যবহার উপযোগী করার জন্য আরো 10,000 টাকা ব্যয় করে। এখন বলছে 2000 সন শেষে অবচয় কত হবে। বলছে অবচয়ের পরিমাণ কত হবে 2000 সাল শেষে। তো এটাতে যেটা করতে হবে, আগে আপনাকে দিনটা বের করে নিতে হবে। দেখেন এটা ফেব্রুয়ারি মাস, এখন আপনি চিন্তা করতে পারেন ফেব্রুয়ারি মাস 28 বা 29 দিনে, এটা হচ্ছে 2000 সাল, যেহেতু এটা লিপ ইয়ার, তার মানে 29 দিনে। তো অবচয় নির্ণয় করার ক্ষেত্রে আপনার প্রত্যেকটা মাসকে 30-এ ধরতে হবে। প্রত্যেকটা মাসকে কত দিনে ধরতে হবে? 30। তাহলে এটা দেখেন ফেব্রুয়ারি মাস, দ্যাট মিন্স ফেব্রুয়ারিতে আছে, এই হাতে গুনবেন 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। ফেব্রুয়ারির 11 দিন। ফেব্রুয়ারি মাসে কয়দিন আছে? 11 দিন। তবে গণার সময় 20 তারিখ সহ গুনবেন, কারণ আপনি মেশিনটা কিনছেন 20 তারিখ এবং ব্যবহার উপযোগী করা শুরু করছেন হচ্ছে 20 তারিখ থেকে, সুতরাং 20 তারিখের অবচয় হবে। ফেব্রুয়ারি গেলে বাকি থাকে মার্চ থেকে ডিসেম্বর, হচ্ছে 10 মাস। মার্চ থেকে ডিসেম্বর এটা থাকে হচ্ছে 10 মাস, দ্যাট মিন্স 30 দিন। এটা হচ্ছে 300 দিন। আগেরটা ছিল 11 দিন, এটা হচ্ছে 300 দিন। তাহলে আপনাকে অবচয় বের করতে হবে 311 দিনের। কত দিনের অবচয় বের করতে হবে? 311 দিনের। তো আপনারা এখন আগে যেটা করবেন সেটা হচ্ছে যে 1 বছরের অবচয় বের করেন। বলা ছিল 1 লাখ 10 বছর আয়ুষ্কাল এবং ব্যবহার উপযোগী করার জন্য 10,000। তাহলে 1 লক্ষ যোগ হচ্ছে 10,000, 1 লক্ষ 10,000 ভগ্নাবশেষ মূল্য নাই, ভাগ দেবেন হচ্ছে কত বছর? বলছে 10 বছর। তার মানে 11,000 টাকা হচ্ছে আপনার 1 বছরের অবচয়। এটা কত? 1 বছরের অবচয় 11,000 টাকা, 1 বছরের অবচয়। তাহলে 1 বছরের অবচয় যদি 11,000 হয়, তাহলে 11,000 কে আপনারা 360 দিয়ে ভাগ করবেন এবং 311 দিন দিয়ে গুণন করবেন। তাহলে দেখেন আনসার চলে আসবে। 11,000 কে 360 দিয়ে ভাগ করবেন, 11,000 কে 360 দিয়ে ভাগ করবেন এবং 311 দিয়ে গুণন করবেন। 9,503 টাকা আসবে। এখন বলতে পারেন যে এই ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে করব? চেষ্টা করতে হবে, কিছু করার নাই। আপনি চেষ্টা করবেন না, দেখবেন ঠিকই আরেকজন চেষ্টা করছে, উনি আপনার থেকে আগে যাবেন। তাহলে এইভাবে কাটাকাটি করেন। 18 দুগুণ 36, এটা হবে আপনার 550। আবার 2 দিয়ে কাটেন। 9 দুগুণ 18, 18, এটা হচ্ছে 2, 7, 1, 0, 275। 3 দিয়ে কাটেন, 3 3 9, এটা যাবে না। 7 5 12 2 14, 3 দিয়ে যাবে না। দেন আপনি যেটা করবেন 275 গুণন 311 ভাগ দেবেন হচ্ছে 9। ক্যালকুলেশন করে যা আসবে সেটাই হচ্ছে আনসার। এখন ক্যালকুলেটর ছাড়া হবে কি হবে না এই কথা বলা যাবে না, দায়িত্ব আপনার। দেখেন কোশ্চেনটা একটু টাফ ছিল, ক্লিয়ার কিনা একটু বলেন। কোশ্চেনটা একটু কঠিন ছিল, ক্লিয়ার কিনা? ভালো করে মনে রাখবেন, অবচয়ের ক্ষেত্রে দিন নির্ণয় করার জন্য, অবচয়ের ক্ষেত্রে দিনের জন্য প্রত্যেকটা মাসকে 30 দিনে ধরতে হবে, সেটা জানুয়ারি হোক ফেব্রুয়ারি হোক। সাজ্জাদুল জাহান ইমন স্যার, কেমন আছেন আপনি? আপনাকে আজ অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, একটু রেসপন্স করতে হবে, বলেন প্লিজ যে কোনো কোশ্চেন আছে কিনা, বুঝছেন কিনা। এটা একটু টাফ,
স্যার আরেকবার পাপুল মিয়া, দেখেন এখানে বলছে যে 20/2 এই যে তারিখটা ঝামেলা, অন্য কোনো অঙ্কে কিন্তু আপনি এরকম পান নাই। আপনি হয়তো 1 জুলাই। রোকন মিয়া আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আপনার সিলেট যাত্রা কেমন চলছে? অন্য কোনো অঙ্কে কিন্তু আপনারা এরকম পান নাই। দেখেন আপনারা পাইতেন যে 1 জুলাই বা 1 জানুয়ারি বা 1 ফেব্রুয়ারি, এখানে দেখেন 20 ফেব্রুয়ারি, এইটাই ঝামেলা। তাহলে 20 ফেব্রুয়ারি, এখন ফেব্রুয়ারি মানে নরমালি 28 দিনে, কিন্তু এটা ছিল লিপ ইয়ার। তাহলে আপনার মনে হবে যে 29 দিন কাউন্ট করবেন, না এটা করা যাবে না। অবচয়ের ক্ষেত্রে প্রত্যেকটা মাস 30 দিনে ধরতে হবে। তাহলে 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে 11 দিনের অবচয়, আর মার্চ থেকে ডিসেম্বরে হয় 10 মাস গুণন 330, তার মানে 300 দিন। মোট অবচয় বের করতে হবে আপনাকে 311 দিনে। তাহলে আগে আপনি 1 বছরের অবচয় বের করেন। 1 লাখ টাকা ছিল, আরো 10,000 ব্যয় করছেন, 1,10,000। আয়ুষ্কাল ছিল 10 বছর, এজন্য 10 দিয়ে ভাগ করলে আপনার বের হবে 1 বছরের অবচয়। তাহলে 1 বছরে যদি 11,000 হয়, দ্যাট মিন্স 360 দিনে 11,000। 311 দিনে কত? তাহলে ভাগ দেবেন 360 দ্বারা, 311 দ্বারা গুণ করবেন, তাহলেই বের হবে। এই অঙ্কটা একটু কঠিন। আলহামদুলিল্লাহ, কেমন আছেন স্যার? আছি স্যার আলহামদুলিল্লাহ। রকন মিয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার ক্লিয়ার হলে একটু কমেন্ট করেন যে ক্লিয়ার। তাহলে আমি ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে যাব। ফারিয়া মনি স্যার, তারিখের আরেকবার বলেন, তারিখের বিষয়টা আরেকবার বলেন। দেখেন এখানে 1 তারিখ না থেকে দেওয়া আছে 20 তারিখ। তাহলে আপনি 20, 21, 22, 23, 24 এইভাবে 30 পর্যন্ত নেবেন, দেখবেন 11 দিন হবে। অথবা যদি আপনি তাড়াতাড়ি বের করতে চান, 30 বিয়োগ হচ্ছে 20, এই 20 তারিখ সহ হওয়ার কারণে 1 যোগ দিবেন। তাহলে 10 যোগ 1 11 দিন, তার মানে ফেব্রুয়ারি মাসের 11 দিন। আর মার্চ থেকে ডিসেম্বর মাস হচ্ছে 10 মাস, তাহলে 10 মাসে হয় 300 দিন। তাহলে 300 যোগ 11, এই হচ্ছে 311 দিন। তাহলে 360 দিনে যদি 11,000 টাকা হয়, একদিনে কত? 311 দিনে কত? স্যার 21 নাম্বারটা। আনিসুর রহমান আনিস, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন হচ্ছে একজনের কোশ্চেন হচ্ছে স্যার 21 নাম্বারটা। আচ্ছা, 21 নাম্বার সমাপনী যে, তাহলে 21 নাম্বারের জন্য আরেকটা ফর্মুলা লাগবে। 21 নাম্বারের জন্য ফর্মুলা লিখে নেন, এটাও পরীক্ষায় খুবই আসে। সম্পত্তির সমাপনী যে, সম্পত্তির সমাপনী যে, এটা বের করার ফর্মুলা হচ্ছে প্রারম্ভিক যে যোগ হচ্ছে নতুন ক্রয় বিয়োগ বিক্রিত সম্পত্তির। এখানেই সমস্যা, আপনারা যে জায়গাটায় ভুল করেন সেটা হচ্ছে এই জায়গাটা, বিক্রিত সম্পত্তির ক্রয় মূল্য, এবং এখানে স্টার দিয়ে নেবেন যেন আপনাদের ভুল না হয়। এটা ভালো করে মনে রাখবেন। সমাপনী যে চাইলেই প্রশ্নে অনেকগুলো কথা বলা থাকবে। এখন কোশ্চেন হচ্ছে যে আপনার এত কথা শুনে লাভ কি? আপনার দরকার প্রয়োজনীয় জিনিসটা, শুধুমাত্র প্রারম্ভিক জের সাথে নতুন ক্রয়টা যোগ করবেন এবং যে সম্পত্তিটা বিক্রি করবে তার কেনা দাম। 3-3বার কান ধরে মুখস্থ করে ফেলবেন। বিক্রিত সম্পত্তির ক্রয় মূল্য, বিক্রিত সম্পত্তির ক্রয় মূল্য এবং বিক্রিত সম্পত্তির ক্রয় মূল্য। তাহলে বাদ দেবেন কি? বিক্রিত সম্পত্তির ক্রয় মূল্য। তাহলে দেখেন অঙ্কটা 21 নাম্বার অঙ্কটা, এটা ঢাকা ইউনিভার্সিটি 7-8 এর প্রশ্ন। বলছে 1 জানুয়ারি প্রারম্ভিক জের ছিল 80,000, বছরে 40,000 টাকার নতুন যন্ত্র ক্রয় করা হয়। একটা যন্ত্র যার ক্রয় মূল্য ছিল 20,000, একটা যন্ত্র যার ক্রয় মূল্য ছিল 20,000, অবচয় সঞ্চিতি হচ্ছে 5,000 এবং বিক্রয় করা হয় 13,000 টাকায়। বিক্রয় করা হয় 13,000 টাকায়। একটা যন্ত্র যার ক্রয় মূল্য 20,000, অবচয় সঞ্চিতি 5,000, বিক্রয় মূল্য 1,30,000। আমি সূত্রে কি লিখছি দেখেন, বিক্রিত সম্পত্তির ক্রয় মূল্য। এবং আপনাদের এই জায়গাটাতেই ভুল হবে, এই যে 3-3টা মান আছে, কেউ দেখা যাবে 20,000 বিয়োগ করে দেবেন, কেউ দেখা যাবে 5,000 বিয়োগ করবেন, কেউ দেখা যাবে 13,000 বিয়োগ করবেন। এই জন্য এটাকে খুব ভালো করে মুখস্থ করে ফেলবেন। সমাপনী জের নির্ণয় করার সময় বিক্রিত সম্পত্তির কেনা দামটা বাদ দেবেন। কেনা দাম কয় টাকায় বিক্রয় করছেন? 13,000। যার অবচয় সঞ্চিতি কত? 5,000। আপনার এগুলো একটাও দরকার নেই, দরকার কোনটা? যে সম্পত্তিটা বিক্রি করছেন তার কেনা দাম। এই যে সম্পত্তিটা বিক্রি করছেন 13,000 টাকায়, সেটার কেনা দাম ছিল কয় টাকা? 20,000। তার মানে এখানে 5,000-এরও কাজ হবে না, 13,000-এরও কাজ হবে না, কাজ হবে হচ্ছে 20,000।
তাহলে এখানে দেখেন 80 আর 40 1,20,000 থেকে 20,000 বাদ দিলে 1 লক্ষ টাকা, তাহলে সমাপনী জের হবে 1 লক্ষ টাকা। 21 নাম্বার সমাপনী জের হবে 1 লক্ষ টাকা, আনসার হবে সি নাম্বারটা। 21 এর আনসার হবে সি নাম্বার। ক্লিয়ার কিনা একটু বলেন। ক্লিয়ার কিনা একটু বলেন, আপনারা রেসপন্স না করলে আমার জন্য অসুবিধা হয়, একটু রেসপন্স করেন। ক্লিয়ার। তাহলে আমি এখন আপনার ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে যাব। ক্রমহ্রাসমান জের পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি থেকে প্রশ্নে কি কি চায়? প্রশ্নে দেয়া থাকবে ক্রয় মূল্য। একটা টেকনিক দিয়ে আমি 3টা জিনিস শেখাবো। প্রশ্নে দেয়া থাকবে ক্রয় মূল্য, আপনাকে বের করতে বলবে অবচয় কত, আপনাকে বের করতে বলবে পুঞ্জীভূত অবচয় কত, বের করতে বলতে পারে বই মূল্য কত। এই 3টা জিনিস নরমালি চায়। এরপরে আর কি চাইতে পারে, যে লাভ অথবা ক্ষতির পরিমাণ কত, লাভ অথবা ক্ষতির পরিমাণ কত। আমি যেভাবে লিখছি আপনারা সেইভাবে লিখে নেন। প্রশ্নে দেয়া থাকবে ক্রয় মূল্য, বলবে অবচয় কত। প্রশ্নে দেয়া থাকবে ক্রয় মূল্য, বলবে পুঞ্জীভূত অবচয় কত। প্রশ্নে দেয়া থাকবে ক্রয় মূল্য, বলবে বই মূল্য কত। প্রশ্নে দেয়া থাকবে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য দেওয়া থাকবে, তখন বলবে লাভ বা ক্ষতির পরিমাণ কত। তাহলে এইটা এইভাবে উঠায় নেন, দেন আমি একটা কোশ্চেন দেবো আপনাদেরকে। এটাকে এইভাবে উঠাই নেন, দেন আমি আপনাদেরকে একটা কোশ্চেন দেব, দ্রুত উঠাই নেন। সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন অথবা ভিডিওটা ডাউনলোড করে রাখবেন, যখন খুশি তখনই দেখবেন, 1000বার দেখবেন, সুবিধা হবে আপনাদের। মনে করেন এটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি। মনে করেন একটা সম্পত্তির ক্রয় মূল্য, সম্পত্তির ক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। আয়ুষ্কাল বলছে হচ্ছে 10 বছর। সম্পত্তির ক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, আয়ুষ্কাল বলছে 10 বছর। পদ্ধতির নাম বলছে ক্রমহ্রাসমান জের। 1 নম্বরে বলছে দ্বিতীয় বছর শেষে অবচয় কত, অবচয় কত। 2 নম্বরে বলছে তৃতীয় বছর শেষে পুঞ্জীভূত অবচয় কত। 3 নম্বর কোশ্চেন তৃতীয় বছর শেষে, 3 নম্বর কোশ্চেন হচ্ছে তৃতীয় বছর শেষে বই মূল্য কত। তৃতীয় বছর শেষে বই মূল্য কত। এটা জাস্ট একটা টেকনিকেই অঙ্কটা হবে, এটা কোশ্চেন। কোশ্চেনে আমি আরো কিছু অ্যাড করব, সেটা একটু পরে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে ক্রয় মূল্যটা লিখবেন 1 লাখ, এটা হচ্ছে প্রথম বছর, ঠিক আছে। এবং মনে রাখবেন ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার বাধ্যতামূলক, এটা লিখে নেন খাতায়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার বাধ্যতামূলক। 28 নম্বর স্যার। আচ্ছা আমি স্যার 28 নম্বরে আসতেছি। প্রশ্ন করছেন পাপুল মিয়া। 28 নম্বরে কি আছে, অবচয়ের হার কত হবে। হ্যাঁ অবচয়ের হারে আসতেছি স্যার, এই যে এখনই পাবেন আপনি। 28 নম্বর প্রশ্নে ঝামেলা আছে একটু, আমি ব্যাখ্যা দিচ্ছি, তার আগে নিয়মগুলো শেখাই দিই। মনে রাখবেন খাতায় একটু লিখে নেন যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার বাধ্যতামূলক। খাতায় একটু লিখে নেন যে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার বাধ্যতামূলক। এটা লিখে নেন, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার বাধ্যতামূলক।
এটা সুন্দর করে লিখে নেন। ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয়ের হার বাধ্যতামূলক। এখন অবচয়ের হার বের করার ফর্মুলা আছে দুইটা, 100% ভাগ আয়ুষ্কাল গুণন 2 অথবা 200% ভাগ আয়ুষ্কাল। আরেকটা ফর্মুলা হচ্ছে হার সমান 1 মাইনাস রুট ওভার 7 ভ্যালু ভাগ কস গুণন 100। এখন দেখেন যে এইটা হচ্ছে ব্রিটিশ মেথড আর এটা হচ্ছে আধুনিক মেথড, আধুনিক পদ্ধতি। তা আমাদেরকে যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে না, সুতরাং এটা নিয়ে আমাদের চিন্তা করে লাভ নাই। এবং এখন প্রশ্নকর্তারা এইটাকে ঘিরেই প্রশ্ন করবে, এইটাকে ঘিরে প্রশ্ন করবে না, আপনি নিশ্চিত থাকেন। কারণ এই ফাংশনটা ক্যালকুলেটর ছাড়া নির্ণয় করা খুবই কঠিন এবং হবেও না। তো সুতরাং এই ফর্মুলাটা যদি কখনো সূত্র আছে যে প্রাচীন পদ্ধতিতে কিভাবে অবচয়ের হার নির্ণয় করা হয় ক্রমহ্রাসমান, সেইটার জন্য এমসিকিউ দাগানোর জন্য মুখস্থ করবেন, এর বাইরে না। তাহলে দেখেন আয়ুষ্কাল কত বছর ছিল? 10। 100% ভাগ 10 গুণন 2, তাহলে অবচয়ের হার হচ্ছে 20%। কত আসে অবচয়ের হার? 20%। তাহলে এখন আমরা এই কাজগুলো করব। তাহলে প্রথম বছর এখানে দেখেন প্রারম্ভিক মূল্য কত ছিল? 1 লক্ষ টাকা। অবচয়ের হার কত পার্সেন্ট? 20%। এটা হচ্ছে অবচয়, এটা হচ্ছে প্রারম্ভিক মূল্য। তাহলে 1 লাখের 20% কত হয়? দেখেন 20,000। এরপরে সমাপনী মূল্য, সমাপনী মূল্য হচ্ছে আপনার এই 1 লাখ থেকে 20,000 বাদ দেবেন 80,000। এরপরে হচ্ছে পুঞ্জীভূত অবচয়, মানে এখানে যত কিছু নির্ণয় করতে বলছে আমরা একবারেই নির্ণয় করে ফেলবো। এটা হচ্ছে বছর বা সাল। তাহলে এই জায়গায় দেখেন যে প্রারম্ভিক মূল্য কত ছিল সম্পত্তির? 1 লক্ষ টাকা। অবচয়ের হার কত পার্সেন্ট পাইছি? 20%। দেখেন এই অঙ্কে অবচয়ের হার দেয়া নাই, কিন্তু আমি বের করে নিছি। এই জন্যই বারবার বলতেছিলাম যে লিখে নেন যে এই পদ্ধতিতে অবচয়ের হার বাধ্যতামূলক, এই পদ্ধতিতে অবচয়ের হার বাধ্যতামূলক, এই জন্য আগে বের করে নিলাম। তাহলে 1 লাখ থেকে 20,000 বাদ দিলে হচ্ছে 80,000। আবার বলতেছি প্রারম্ভিক মূল্য দেখেন 1 লাখ, 1 লাখের 20% 20,000। 1 লাখ থেকে 20,000 বাদ দেন 80,000। এবার দ্বিতীয় বছর আসেন, দ্বিতীয় বছর ওই 80,000 আসবে এবং এই 80,000 এর 20% হবে 16,000। তাহলে এটা হচ্ছে আপনার 64,000। এবার আসেন তৃতীয় বছর, তৃতীয় বছর এই 64,000 এখানে 64,000 এর 20% হবে 12,800। এখন এটার সাথে এটা বাদ দেন, তাহলে পাবেন হচ্ছে 51,200। লক্ষ্য করেন প্রথম প্রশ্নটা দ্বিতীয় বছর শেষে অবচয় কত। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কোশ্চেনের আনসার। সরি, এটা না, আমাদের 1 নাম্বার কোশ্চেন বলছে অবচয় কত। তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার কোশ্চেনের আনসার, যে দ্বিতীয় বছর শেষে অবচয়ের পরিমাণ 16,000 টাকা। এবার আসেন 2 নাম্বার প্রশ্ন, যে তৃতীয় বছর শেষে পুঞ্জীভূত অবচয় কত। তৃতীয় বছর শেষে পুঞ্জীভূত অবচয়, তাহলে এখন আসেন পুঞ্জীভূত অবচয় নির্ণয় করি। পুঞ্জীভূত অবচয় মানে সেই ক্লাসের শুরু থেকেই আমি বলতেছি যে পুঞ্জীভূত অবচয় হচ্ছে, পুঞ্জীভূত অবচয় হচ্ছে অবচয়ের সমষ্টি, অবচয়ের সমষ্টি। তাহলে এই যে অবচয় আছে 20,000, তাহলে এখানে 20,000, এখানে 16, 20 আর 16 কত হচ্ছে? 36,000। 36 আর 12 হচ্ছে 48,000, এখানে এক্সট্রা আছে 800, 48,800। তাহলে প্রথম কোশ্চেনটা বলছে দ্বিতীয় বছরের অবচয় কত, তাহলে উত্তর হবে 16,000 টাকা। দ্বিতীয় কোশ্চেন বলছে তৃতীয় বছর শেষে পুঞ্জীভূত অবচয়, উত্তর হবে 48,800 টাকা। এবার তৃতীয় বছর শেষে বই মূল্য কত, এই সমাপনী মূল্যটাকেই আপনি বই মূল্য বলতে পারেন। তৃতীয় বছর শেষে বই মূল্যের পরিমাণ কত, তাহলে তৃতীয় বছর শেষে বই মূল্য দেখেন কত আছে, এই যে বুক ভ্যালু বা সমাপনী মূল্য কত? 51,200। তাহলে আনসার হবে হচ্ছে 51,200 টাকা। এখন ধরেন এই প্রশ্নটাতেই যদি বলতো তৃতীয় বছর শেষে সম্পত্তিটা 50,000 টাকায় বিক্রয় করা হয়, যদি বলতো তৃতীয় বছর শেষে বিক্রয় করা হয় 50,000 টাকায়, তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ কত? 4 নাম্বার কোশ্চেন, তৃতীয় বছর শেষে লাভ বা ক্ষতির পরিমাণ কত, লাভ বা ক্ষতি কত, যদি সেটা কত টাকায় বিক্রয় করা হয়? 50,000 টাকায় বিক্রয় করা হয়, তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ কত? দেখেন সরলরৈখিক যে পদ্ধতিতে আমরা খুব ইজিলি পুঞ্জীভূত অবচয় এবং বই মূল্য নির্ণয় করে নিছি,
কিন্তু এই পদ্ধতিতে দেখেন আপনাকে এইভাবে আসতেই হবে, অথবা একটা ফর্মুলা যাইতে হবে, সেটা হচ্ছে c * 1 - r টু দি পাওয়ার t - 1। তো এই ফর্মুলা তো আর ক্যালকুলেশন ছাড়া, ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করা যাবে না, এই জন্য আপনাকে মনে মনে এই কাজটা করে নিতে হবে। তাহলে আমাদের লাভ বা ক্ষতি নির্ণয় করার ফর্মুলা কি দেখেন, বিক্রয় মূল্য মাইনাস বই মূল্য, বিক্রয় মূল্য মাইনাস বই মূল্য। দেখেন বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে, 50,000, আর বই মূল্য দেখেন তৃতীয় বছর শেষে কত টাকা দেওয়া আছে, 51,200 টাকা। তার মানে আনসার হচ্ছে নেগেটিভ 1,200 টাকা। তাহলে আনসার হবে ক্ষতি 1,200 টাকা। আপনারা আমার এই নোট এবং অঙ্কটা লিখে রাখেন, আপনারা অনেক উপকৃত হবেন। একটা প্রশ্ন দিয়ে দেখেন আমি আপনাদেরকে 4টা প্রশ্নের আনসার শেখাই দিছি। মানে এখান থেকে যত ধরনের প্রশ্ন হয়, যে অবচয় কত, পুঞ্জীভূত অবচয় কত, বই মূল্য কত, লাভ বা ক্ষতির পরিমাণ কত, তাহলে অবচয় বের করলে যদি ক্রমহ্রাসমান যে বলে আমরা সেম ফরম্যাটে আগাবো, যদি পুঞ্জীভূত অবচয় বলে সেম ফরম্যাট, বই মূল্য বললে সেম ফরম্যাট, লাভ বা ক্ষতি বললে ঠিক সেম ফরম্যাটে আমরা সমাপনী মূল্য বা বই মূল্য নির্ণয় করে নেব। দেন আমাদের আগের মতো লাভ বা ক্ষতির ফর্মুলাতে যাব, যে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে কি বই মূল্য, বিক্রয় মূল্য মাইনাস বই মূল্য, এই যে এটা হচ্ছে বই মূল্য। তাহলে আমাদের কোশ্চেন ছিল এটা ছিল প্রশ্ন। একটি সম্পত্তির ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, আনুমানিক আয়ুষ্কাল 10 বছর, তৃতীয় বছর শেষে 50,000 টাকায় বিক্রয় করা হলে দ্বিতীয় বছর শেষে অবচয় কত, তৃতীয় বছর শেষে পুঞ্জীভূত অবচয় কত, তারপরে হচ্ছে তৃতীয় বছর শেষে বই মূল্য কত, এবং তৃতীয় বছর শেষে 50,000 টাকায় বিক্রয় করা হলে লাভ বা ক্ষতির পরিমাণ কত। আপনারা এটা তুলে নেন, তাহলে ক্রমহ্রাসমান জেন নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। বুক ভ্যালু 51,200। জি স্যার, এমডি জাকারিয়া আপনার আনসার ঠিক আছে। স্টকের ক্যালকুলেশনটা আরেকবার স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। দেখেন যে এই যে ক্রয় মূল্য কত আছে, 1 লক্ষ না, আপনি এই 1 লক্ষ বসাবেন। অবচয় আমরা এই যে অবচয়ের হার দেয়া ছিল না, অবচয়ের হার বাধ্যতামূলক, এই যে নির্ণয় করে নিছি 20%। তাহলে এই যে 1 লক্ষ টাকার 20% হচ্ছে আপনার 20,000 টাকা। এই 1 লাখ থেকে এই 20,000 বাদ দিলে 80,000, এই 80,000 এখানে 20% হচ্ছে 16,000, এইটার 20%। তাহলে 80 থেকে 16 বাদ দিলে 64, 64,000 এর 20% 12,800, এইটার সাথে যদি 12,800 বাদ দেই তাহলে 51,200 টাকা। আর পুঞ্জীভূত অবচয় আমরা শুরু থেকেই শিখে আসতেছি যে অবচয়ের সমষ্টি। তাহলে এই যে অবচয় প্রথম বছর 20,000, দ্বিতীয় বছর আরো 16,000, তাহলে এই 20 এর সাথে 16 যোগ হলে 36, দেন এই 36 এর সাথে 12,800 যোগ হলে হচ্ছে 48,800। ক্লিয়ার হলে একটু ডান লিখে দেন, আমার জন্য সুবিধা হয়। এই ক্রমহ্রাসমান যে বারবার এই ভিডিওর এই অংশটুকু দেখবেন, আপনাদের আর কোনো কোশ্চেন থাকার কথা না। ডান। আচ্ছা, এখন একজন একটা প্রশ্ন করছেন, সেটা হচ্ছে প্রশ্ন নাম্বার 28, ঢাকা ইউনিভার্সিটি 2-3। আমি এটা মুছে দিলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেন। আঠাশ নাম্বার কোশ্চেন, 4 বছর ব্যবহারযোগ্য, বছর বলছে 4 বছর, ভগ্নাবশেষ মূল্য বলছে 256 টাকা, ক্রয় মূল্য বলছে 10,000 টাকা, বলছে অবচয়ের হার কত। স্যার একটু খেয়াল করেন, এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি 2002 এবং 3 সালের প্রশ্ন। তো এই প্রশ্নটার উত্তর আসবে হচ্ছে 60%, এবং দেখেন উত্তর দেওয়া আছে 60%। 28 নাম্বার কোশ্চেনের 28 নাম্বার উত্তর দেওয়া আছে এ 60%। সেটা আপনার এই ফর্মুলায় করা হয়েছে, সেটা হচ্ছে 1 মাইনাস রুট ওভার সেলভেজ ভ্যালু 256 ডিভাইডেড 10,000, 1 মাইনাস রুট ওভার সেলভেজ ভ্যালু ডিভাইডেড কস্ট ইনটু 100। এখন কোশ্চেন হচ্ছে যে আপনি এইভাবে কিভাবে করবেন, যেহেতু আমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে না।
আচ্ছা ফর্মুলাটা এখানে একটা n হবে, হ্যাঁ এখানে একটা n হবে, এটা হচ্ছে 1 মাইনাস n রুট ওভার, ফর্মুলাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, 1 মাইনাস n রুট ওভার স্যালভেজ ভ্যালু বা কস্ট গুণন হচ্ছে 100। তাহলে এই যে n এর মান কত বছর ছিল, 4 বছর না, এখানে 4 দিতে হবে, তাহলে উত্তরটা আসবে আপনার 60%। এখন কোশ্চেন হচ্ছে যে এই ফাংশন আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন, এটা তো সম্ভব না। তো এখন যদি এই অঙ্কটা আসে, প্রশ্নকর্তা কিন্তু নিজেও জানে, প্রশ্নকর্তা নিজেও জানেন যে আপনাকে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়া হয় না। এখন আসলে এই সময়ে আসলে উত্তরটা হবে 100% ভাগ আয়ুষ্কাল গুণন 2, তার মানে 50%। এই সময়ে আসলে উত্তরটা দাগাবেন 50%। দেখেন অপশনে কিন্তু 50ও আছে। আগের সময়ে যেটা হতো, এই যে 2-3 সালের প্রশ্ন, তখন কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে দিত, যার কারণে এই অনুযায়ী যদি করেন আনসার আসবে 60%, আর যদি এই ফর্মুলাটা দিয়ে করেন তখন আনসার আসবে 50%। 10 পেজের 22 নম্বর কোশ্চেন, 10 পেজের 22, প্রাক্কালিত হার কত হবে? এই যে এই ফর্মুলায় আসেন, 100% ভাগ হচ্ছে 7 গুণন 2, দেখেন 28.57% আসবে। আনসার মনে হয় বি নাম্বারটা দেখেন, 22 নাম্বার অঙ্ক, এটা হচ্ছে 22 বি নাম্বার আনসার। এটা ঢাকা ইউনিভার্সিটি 6-7 এর কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটি 6-7 এর কোশ্চেন। আচ্ছা, আমার আজকে যা পড়ানোর কথা ছিল পড়ানো শেষ। আপনারা এরকম ক্লাস আরো চান কিনা একটু কমেন্ট করেন। আমি পরের দিন ঠিক বুধবার রাত 9টায় ক্লাস শুরু করব এই টপিকস এর উপরে, মানে শীট বা ঢাকা ইউনিভার্সিটিতে এই চ্যাপ্টার থেকে যা যা কোশ্চেন আসছে, অথবা শীটে যা যা আছে, অথবা প্রশ্ন ব্যাংকে এই চ্যাপ্টারের যা যা আছে, বাকি সবগুলো নিয়ে আলোচনা করা হবে। আপনারা শুধু একটু রেসপন্স করেন, আপনারা ক্লাসগুলো করতে চান কিনা। যদি চান তাহলে জাস্ট ইয়েস বলেন, আমি বুঝে নেব যে আপনাদের আগ্রহ আছে, দেন আমি এই পরিশ্রমটা করব। আর যদি বলেন যে না করবেন না, তাহলে তো কোনো সমস্যা নাই। 30 নাম্বার কত পেজ পাপুল মিয়া? 30 নাম্বার বলছে ক্রয় মূল্য কত। আচ্ছা, ক্রয় মূল্য বের করার আরেকটা ফর্মুলা আছে, এটা ক্রমহ্রাসমান যে পদ্ধতি, আমরা এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। পাপুল মিয়া মন খারাপ করবেন না প্লিজ, এটা হচ্ছে যে ক্রমহ্রাসমান জেরে আরো 2টা নিয়ম আছে, আমরা এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর আপনারা যদি ক্লাস চান তাহলে ক্লাসগুলো কন্টিনিউ করা হবে। স্যার 11 পেজের 35 নাম্বার। আচ্ছা, 11 পেজের 35 নাম্বার, এটা হচ্ছে যে এটা ক্যালকুলেটর ছাড়া পারবেন না, এটা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবেন। দেখেন এটা হচ্ছে আপনার 95-96 সালের কোশ্চিন, এবং এটা অনেক বড় একটা সমাধান, অনেক বড়, মিনিমাম 1 পৃষ্ঠা করতে হবে, সুতরাং এইটার চিন্তা ছেড়ে দেন। আচ্ছা, আর কোন কোশ্চিন? পাপুল মিয়া হ্যাঁ স্যার ক্লাস করবো, ক্লাস নিয়েন স্যার। নিশ্চয় কুমার ফ্রিহোল্ড ভূমি, ফ্রিহোল্ড প্রিমিসেস হচ্ছে করবিহীন আঙ্গিনা। নিশ্চয় কুমার বর্মন, আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। এটা হচ্ছে করবিহীন আঙ্গিনা, নিষ্কর প্রিমিসেস, করবিহীন আঙ্গিনা বা ফ্রিহোল্ড ভূমি। আচ্ছা, ইন্টারেস্টেড জাকারিয়া স্যার আসসালামু আলাইকুম, ফয়সাল আহমেদ ওয়ালাইকুম আসসালাম, মনীষা জাহান মিম 31 নাম্বার। 31 নাম্বার, ওই যে বললাম যন্ত্রপাতির যে কান ধরায় যে সূত্র মুখস্থ করানো হলো, যে 3 বার কান ধরে মুখস্থ করেন। প্রারম্ভিক যে যোগ হচ্ছে নতুন ক্রয় 80,000 বিয়োগ বিকৃত সম্পত্তির কেনা দাম, বিকৃত সম্পত্তির কেনা দাম, এটা মনে রাখবেন, বিকৃত সম্পত্তির কেনা দাম। দেখেন অবসর সঞ্চিতি 5,000 বিক্রয় করা হয় 18,000 টাকায়, যার কেনা দাম ছিল 25,000। 25,000 বাদ দেবেন, 50 আর 80 1,30,000, 25 বাদ দিলে হচ্ছে 1,05,000 টাকা। তাহলে আনসার উইল বি 1,05,000, 31 বি, হ্যাঁ 1,05,000। যাই হোক, থ্যাংক ইউ আপনাদের রেসপন্সের জন্য। অনেকেই বলছেন ক্লাস করব স্যার, বুধবার ঠিক রাত 9টায়, বুধবার রাত 9টায়, কিন্তু আপনারা শেয়ার করেন নাই, এটা একটা দুঃখজনক বিষয়।
ক্লাস হবে বুধবার রাত 9টায়। ক্লাসগুলো করেন, আপনাদেরই উপকার হবে। প্রত্যেকটা টপিকস ধরে ধরে পড়ানো হবে। ভিডিওগুলো ডাউনলোড দিয়ে রাখবেন, আপনাদের জন্য সুবিধা হবে। বেস্ট অফ লাক। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।